সারাদিন বিভিন্ন সুন্দর সুন্দর স্পটে ঘুরে সন্ধ্যায় তানভীর আর বন্যা রিসর্টে ফিরে আসলো। বন্যা এসেই বিছানায় ধপাস করে বসে পড়ল। উফ, আমার পা পুরো ব্যথা হয়ে গেছে। তানভীর একটু দুষ্টু হেসে বলল, এখনই পা ব্যথা হয়ে গেছে? রাত তো এখনো বাকি। বন্যা চোখ দুটোকে বড় বড় করে ফেলল, তারপর একটু ঢোক গিলে মিনমিনিয়ে বলল, নির্লজ্জ বেহায়া পুরুষ মানুষ। আল্লাহ, এই লোকটার তুমি আর কত রকম রূপ আমায় দেখাবে? পরিবারের সামনে ভদ্রলোক, বাইরের লোকের কাছে রাগী বদমেজাজি, বউয়ের সামনে ঠোঁট কাটা নির্লজ্জ বেহায়া পুরুষ। তানভীর লম্বা একটা হাসি দিয়ে বলল, আপনি কি আস্তে আস্তে আমায় গালি দিচ্ছেন মিসেস খান? বন্যা মুখ বাঁকিয়ে অন্যদিকে ফিরল। তানভীর সেটা দেখে বলল, গালি দেন, সমস্যা নাই, কিন্তু রেডি থাকেন। বলেই তানভীর ফ্রেশ হতে ওয়াশরুমে ঢুকে গেল। বন্যা একটা দীর্ঘশ্বাস ফেলল, বলল, পাগল লোক একটা। হঠাৎ তানভীর ওয়াশরুমের দরজাটা একটু খুলে মাথা বের করে উঁকি দিয়ে বলল, হানিমুনে এসে দুই চারটা বাচ্চা নিয়ে না ফিরলে লোকে কি বলবে? আমার পুরুষত্ব নিয়ে প্রশ্ন উঠবে তো বউ। বন্যা বিছানা থেকে তানভীরের মাত্র খুলে রেখে আসা টি শার্টটি তানভীরের দিকে ছুঁড়ে মারল। তানভীর সাথে সাথেই ওয়াশরুমের গেটটা লাগিয়ে দিল। টি শার্টটি দরজায় বাড়ি খেয়ে নিচে ফ্লোরে পড়ল। মেঘ ড্রয়িং রুমে মিমের সাথে বসে গল্প করছে। হঠাৎ তার ফোনটা বেজে উঠল। ফোনের দিকে তাকিয়ে দেখল বেবি নামে সেভ করা নাম্বার। ফোনটা হাতে নিয়ে মিমের দিকে তাকিয়ে বলল, এখন আর কোনো কথা বলবি না, আমার বেবি কল দিয়েছে। মিম একটু চিৎকার দিয়ে বলল, বৌমণি কল দিয়েছেন? মেঘ ফোনটা রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম নতুন বউ, কেমন আছেন? বন্যা, ওয়ালাইকুম আসসালাম, ভালো। তুই কেমন আছিস? তোর দুষ্টুমির স্বভাবটা কবে যাবে? ভুলে যাস না একটা মা হয়ে যাচ্ছিস। মেঘ মিমের দিকে একটু তাকিয়ে বন্যাকে বলল, বেবি, হঠাৎ একটা স্বাদ জাগলো মনে। বন্যা, কী স্বাদ ননদিনী? মেঘ, বলবো? বন্যা, হুম, বল। মেঘ, তাহলে বলেই ফেলি। বন্যা, তুই কি বলবি নাকি আমি ফোনটা কাটবো? মেঘ, আরে বেবি রাগ করিস না, বলছি তাহলে। বন্যা, হুম, হানিমুনে তো গিয়েছিস, আমার ভাইকে বলবি তোকে বেশি বেশি আদর করতে, যাতে পরের মাসে তোর সুখবর শুনতে পাই। তারপর আমরা দুই বান্ধবী মিলে উঁচু পেট নিয়ে সারা বাড়ি ঘুরবো আর টক আচার খাবো। ফোনের ওই পাশ থেকে বন্যার কাশি শোনা যাচ্ছে। মনে হচ্ছে বন্যা বিষম খেয়েছে। মেঘ বলল, আরে বেবি রিল্যাক্স, চাপ নিস না, একটু ট্রাই কর, হয়ে যাবে। পাশ থেকে মিম বড় বড় চোখ করে অবাক দৃষ্টিতে মেঘের দিকে তাকিয়ে আছে। মেঘ তা খেয়াল করতেই সেখান থেকে উঠে অন্যদিকে চলে গেল। মিম মুখটা বাঁকিয়ে টিভি অন করে দেখা শুরু করলো। বন্যার কাশি যেন থামছেই না। হঠাৎ ফোনের ওই পাশ থেকে শোনা যাচ্ছে তানভীর বন্যাকে পানি খেতে বলছে, আর বারবার জিজ্ঞেস করছে কি হয়েছে। মেঘ ফিসফিসিয়ে বলল, ওই যে ভাইয়া চলে এসেছে, যা বলেছি তা মনে রাখিস। বলেই ফোনটা কেটে দিল। তানভীর বন্যার কাশি থামানোর জন্য মাথায় পিঠে হাত বুলিয়ে দিচ্ছে। কাশি একটু কমতেই বন্যা ফ্রেশ হতে হবে বলে ওয়াশরুমের দিকে ছুটল। তানভীর, এর আবার কি হলো? এভাবে পালালো কেন? রাত ৯টা বাজে। আবিরের বাইকের শব্দ পেয়ে মেঘ ব্যালকনিতে এসে দাঁড়ালো। দেখলো আবির বাইক থেকে নেমে ফোনে কথা বলছে। আবির এক নজর উপরে তাকালো। তার প্রেয়সী তার দিকেই তাকিয়ে আছে। আবির একটু মুচকি হেসে কান থেকে ফোনটা নামিয়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ল। মেঘ এখনও ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। বাইরে থেকে মৃদু মৃদু বাতাস আসছে। মেঘের খোলা চুলগুলো সেই বাতাসের দিক বিদিক উঠছে। আজ শরীরটা ভালো, তাই মেঘ সালোয়ার কামিজ পরে নীল রঙের একটা সুতি শাড়ি পরেছে। এই রঙটা আবিরের বড্ড বেশি পছন্দ। আজকাল মেঘের মনটা হঠাৎ মেঘাচ্ছন্ন হয়, আবার হঠাৎই যেন ফুরফুরে হয়ে ওঠে। এটাকেই হয়তো গর্ভবতী অবস্থায় মুড সুইং বলা হয়। এই যে একটু আগে মেঘের হঠাৎই মনে হলো আবির ভাইকে একটু সারপ্রাইজ দেওয়া যাক, তাই আলমারি থেকে একটা নীল শাড়ি বের করে গায়ে জড়িয়ে নিল। চুলগুলো ছেড়ে দিল, চোখে একটু কাজল, ঠোঁটে একটু লিপস্টিক ছুঁয়ে দিল। কপালে একটা ছোট্ট নীল টিপ দিতেও আজ ভোলেনি সে। হঠাৎই একটা হাত মেঘের কোমর ছুঁয়ে তার পেটে স্পর্শ করলো। মেঘ কিছুটা ঘাবড়ে গেল। আবির নেশাক্ত কণ্ঠে ফিসফিসিয়ে বলে উঠল, আমার ভেতরে আমি নেই, আছে এক অবুঝ মন। সেই মন দুয়ারে বিচরণ করিস তুই সারাক্ষণ। তোর ভাবনায় পাগল আমি, তাকিয়ে দেখ মনের আয়নায়। তোর প্রেমেতে মগ্ন হয়ে হারিয়ে যাই অন্য এক প্রেমের দুনিয়ায়। তুই তো এক অদ্ভুত নেশা, আর সেই নেশায় আমি আসক্ত। বলেই আবির মেঘের কানে চুমু খেল। মেঘ একটু কেঁপে উঠল। আবির মেঘের কোমর পেঁচিয়ে ধরে মেঘের খোলা চুলে মুখ ডুবাল। মেঘ সামনের দিকে ঘুরে তাকে জড়িয়ে ধরল।
কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপনি কি পাগল হয়ে গেছেন? বাইরে থেকে এসেছেন, ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিন। আবির মেঘকে ব্যালকনির গ্রিলের সাথে ঠেকিয়ে নিজের দুহাত মেঘের পিছনের গ্রিলে রাখল। ভাঙা ভাঙা কণ্ঠে আওড়ালো, হুম, পাগল আমি, তোর প্রেমে, তোর মায়ায়। বলেই আবির মেঘের ঠোঁটের ঠোঁট ডোবালো। এই চুমু কতক্ষণ দীর্ঘ হয়েছিল তা জানে না মেঘ। মেঘ আবিরের পাগলামি বুঝতে পেরে আবিরকে কিছুটা হুঁশে আনতে চাইল। নিজের ঠোঁটকে ছাড়িয়ে আনার চেষ্টা করলো আবিরের ঠোঁটের দখল থেকে। কিন্তু আবির যেন আজ মেঘের প্রেমেতে প্রেমাতাল। এই যে এখন ঠোঁট ছেড়ে মেঘের গলায় বিচরণ করছে আবিরের চোখ। হঠাৎই মেঘকে অবাক করে দিয়ে মেঘের গলায় ঠোঁট ছোঁয়ালো আবির। আস্তে আস্তে তা গভীরতায় রূপ নিচ্ছে। মেঘ বলল, আপনি সত্যিই পাগল হয়ে গেছেন। এটা যে ব্যালকনি, তাকে ভুলে গেছেন? আবির মেঘের গলা থেকে মুখ ওঠালো। লক্ষ্য করলো সেখানে একটা গভীর ক্ষত সৃষ্টি হয়েছে, যাকে রোমান্টিক ভাষায় বলা যায় লাভ বাইট। আবির নেশা নেশা চোখে মেঘের চোখের দিকে তাকালো। কিছুক্ষণ তাকিয়ে থেকে হঠাৎ মেঘকে কোলে তুলে নিল। মেঘ অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। আজ আবিরকে একটু বেশি প্রেমাসক্ত লাগছে তার কাছে। আবির নেশা নেশা কণ্ঠে বলে উঠল, এভাবে তাকাস না প্লিজ। তোর ওই কাজল চোখের চাহনি দেখলে আমি ঘায়েল হই প্রতিক্ষণে, প্রতি মুহূর্তে। নীল শাড়িতে এক নীল পরিয়ে আজ আমার কোলে চড়ে আছে। নিজেকে কিভাবে সামলাই বলতো মেঘ? মেঘ নিশ্চুপ তাকিয়ে আছে আবিরের নেশা নেশা চোখে। মেঘ জানে আবিরের এই অবস্থা হওয়ার কারণ। আবির ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে তার কাদম্বরীর মাঝে, যে অষ্টাদশীর জন্য সে অপেক্ষার প্রহর গুনেছে বহু বছর। তানভীর আর বন্যা খোলা আকাশের নিচে হেঁটে চলছে। পূর্ণিমার চাঁদের আলো গায়ে মেখে ব্যক্ত করছে নিজেদের মনের অনুভূতি। খোলা আকাশের নিচে মৃদু মৃদু বাতাস শিহরিত করছে একজোড়া দম্পতির শরীর ও মন। তানভীর বন্যার হাতটাকে নিজের মুঠোবন্দি করে হাঁটছে। বিয়ের 2 দিন হয়ে গেছে। তানভীরের হঠাৎ হঠাৎ ছোঁয়ায় বন্যা যেন কেঁপে কেঁপে ওঠে। তানভীর বন্যার অবস্থা বুঝতে পেরে কিছুটা দুষ্টু হাসল। বন্যার কাঁধে হাত দিয়ে বন্যাকে আরেকটু নিজের দিকে টেনে নিল। মুহূর্তেই বন্যার শরীরটা ঝাঁকুনি দিয়ে উঠল। বন্যা লাজুক হয়ে মাথাটা নিচের দিকে নুইয়ে রাখল। তানভীর বন্যাকে টেনে আরেকটু কাছে নিয়ে আসলো। গতকাল রাতের ট্রেনে বন্যাকে তানভীর এত কিছু বোঝানোর পরেও বন্যা যেন তানভীরের সামনে খোলা বইয়ের মতো স্পষ্ট হতে পারছে না। বন্যা অনেকটা ইতস্তত বোধ করছে। তানভীর বলল, বন্যা প্লিজ, এবার তো একটু স্বাভাবিক হও। দূরের আকাশের দিকে তানভীর আঙুল দিয়ে ইশারা করে বলল, দেখো, আকাশে কত সুন্দর চাঁদ, তাও সেটা তোমার থেকে কম। বন্যা কিছুটা লাজুক হাসল। বন্যার মুখে হাসি দেখে তানভীরও নিজে হেসে দিল। বলল, অবশেষে মহারানীর মুখে হাসি ফুটেছে। দুজন হাঁটতে হাঁটতে আবার রিসর্টের রুমের দিকে ফিরে আসলো। তানভীর বন্যার দিকে তাকিয়ে আছে। বন্যাকে আজ অনেক সুন্দর লাগছে। সন্ধ্যায় তানভীর বন্যার হাতে একটা প্যাকেট ধরিয়ে দিয়ে বলল, রেডি হয়ে নাও, আমরা বাইরে হাঁটতে যাব। বন্যা প্যাকেটটা খুলে দেখল কালো রঙের সুন্দর একটা জর্জেট শাড়ি, যার পাড় ও আঁচলে পাথরের কারুকাজ করা। বন্যা শাড়িটি পরে চোখে গাঢ় কাজল দিল। সন্ধ্যার পর থেকে এখন পর্যন্ত বন্যা যতবার তানভীর দিকে তাকিয়েছে ততবারই লক্ষ্য করেছে তানভীর তার দিকেই তাকিয়ে আছে। এসব ভাবতে ভাবতে কখন যে বন্যা রুমের সামনে চলে এসেছে তা তার খেয়ালই নেই। হঠাৎ পায়ের সামনে কোনো কিছু নাড়াচাড়া পেতে মাথা ঝুঁকে নিচে তাকালো। যা দেখল, বন্যার তো চক্ষু চড়ক কাজ। তানভীর বন্যার সামনে হাঁটু গেড়ে বসে ওর শাড়ির কুঁচি ঠিক করছে। কুঁচি ঠিক করা শেষে তানভীর উঠে দাঁড়িয়ে পড়ল। ভাবনা চিন্তা শেষ হলো, এবার রুমে চলেন, না হলে কোলে তুলে নিয়ে যাব। কোলে তোলার কথা শুনে বন্যা তাড়াহুড়ো করে রুমের দরজা ধাক্কা দিল ভিতরে যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু এই কি, হঠাৎই বিস্ময়ে বন্যার মুখটি হা হয়ে গেল। বন্যা মুখে হাত দিয়ে আস্তে আস্তে রুমের ভেতরের দিকে গেল। পুরো রুমটা ছোট ছোট প্রদীপ দিয়ে সাজানো। চারদিকে প্রদীপের শিখাগুলো জ্বলজ্বল করছে। রুমের পরিবেশটা কি যে স্নিগ্ধ লাগছে তা ভাষায় প্রকাশ করা অসম্ভব। তানভীর পিছন থেকে এসে বন্যাকে জড়িয়ে ধরল। তার হাত দুটো বিচরণ করছে বন্যার কোমল উদরে। বন্যার পিঠটা তানভীরের বুকের সাথে মিশে আছে। তানভীর বন্যার গালের সাথে গাল ঠেকিয়ে বলল, এত রোমান্টিক পরিবেশও কি তোমার প্রেম পাচ্ছে না বউ? বন্যা নিশ্চুপ হয়ে দু চোখ লজ্জায় বন্ধ করে রেখেছে। তানভীর মুখে যত কথাই বলছে না কেন, তার হাত দুটোতে বন্যার পেট কোমর ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। এতেই বন্যার হাল বেহাল হয়ে যাচ্ছে। বন্যা কাচুমাচু করে বলে উঠল, ছাড়ুন আমায়। বলেই সামনের দিকে পালাতে চাইল। তানভীর খপ করে বন্যার শাড়ির আঁচল টেনে ধরল। শাড়ির আঁচলটা হাতে পেঁচিয়ে পেঁচিয়ে বন্যার দিকে এগিয়ে গেল। আস্তে আস্তে তার ঘাড়ে ঠোঁটের স্পর্শ দিল। বন্যা মুহূর্তেই কেঁপে উঠল। বন্যার কাঁপুনি টের পেয়ে তানভীর বন্যার কোমর ধরে টেনে নিজের সাথে আরেকটু মিশিয়ে নিল। বন্যা নিজেকে আর সামলাতে না পেরে পেছনে ফিরে তানভীরকে শক্ত করে জড়িয়ে ধরল।
তানভীর ঠোঁটের কোণে দুষ্টু হাসি টেনে ফিসফিসিয়ে বলল, জান, এত সুন্দর লাগছে তোমাকে। আমি তানভীর নিজেকে সামলাতে ব্যর্থ। বন্যা লজ্জায় মনে হচ্ছে তানভীরের বুকের ভেতর ঢুকে যাচ্ছে। দুজনের মাঝে এখন আর চুল পরিমাণও শূন্যতা নাই। হঠাৎই তানভীর বন্যাকে কোলে তুলে নিল। কোলে রেখেই বন্যার কপালে, গালে, গলায় তানভীর ঠোঁট ছুঁয়ে ছুঁয়ে দিচ্ছে। বন্যাও তানভীরের গলা শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। তানভীর বন্যার ঠোঁট দুটো নিজের দখলে নিতেই বন্যা আবেগে চোখ বন্ধ করে নিল। হারিয়ে গেল দুজনের মাঝে। সময় চলছে তার নিজ গতিতে। দেখতে দেখতেই তানভীরের ছুটি ফুরিয়ে গেল। গতকাল রাতে তানভীর আর বন্যা বান্দরবান থেকে ফিরে এসেছে। এখন সকাল ৮টা বাজে। খানবাড়ির প্রতিটি সদস্য খাবার টেবিলে উপস্থিত। মালিয়া খান, হালিমা খান ও আকলিমা খান সবাইকে খাবার পরিবেশন করে দিচ্ছে। বন্যাও সাথে টুকটাক সাহায্য করছে। মেঘও হাতে হাতে সাহায্য করতে চেয়েছিল, কিন্তু বন্যা ওকে জোর করে নাস্তার টেবিলে আবিরের পাশে বসিয়ে দিল। আজ থেকে তানভীর অফিস খোলা, তাই তানভীর অফিসের জন্য একেবারে রেডি হয়েই নিচে নেমেছে। আলিমত খান, মোজাম্মেল খান ও ইকবাল খান টুকটাক ব্যবসার আলোচনা করছে আর খাচ্ছে। আবির বারবার আর চোখে লক্ষ্য রাখছে মেঘ ঠিকমতো খাচ্ছে কিনা, যা মেঘের চোখের আড়াল হতে পারল না। মেঘ বুঝতে পেরে মনে না চাওয়া সত্ত্বেও পুরো খাবারটা শেষ করার চেষ্টা করছে, কারণ সে জানে এখন যদি সে পুরো খাবারটা শেষ না করে তাহলে আবির রাগ করে নাস্তা না খেয়ে অফিসে চলে যাবে। মিমির আজ কলেজ আছে, তাই সেও রেডি হয়ে নিচে নেমেছে। বন্যা সবাইকে খাবার দেওয়ার সময় খেয়াল করলো মিমার আদি চোখের ইশারায় ঝগড়া করছে। বন্যা ওদের কাছে গিয়ে ফিসফিসিয়ে ঝগড়া বন্ধ করে খেয়ে নিতে বলল। এখানে সকল বয়োজ্যেষ্ঠরা আছে। বন্যা নিষেধাজ্ঞা শুনে দুজনেই শান্ত হয়ে খাওয়া শুরু করলো। হঠাৎই ইকবাল খান আবিরের উদ্দেশ্যে বলে উঠল, আবির, ড্রাইভার আজকে অসুস্থ, তাই ছুটি নিয়েছে। তুই কি একটু মিমাদিকে তাদের স্কুল আর কলেজে পৌঁছে দিবি? আজ অফিসে একটু লেট করে গেলেও সমস্যা নেই, আমি সব সামলে নিব। আবির, ইটস ওকে চাচ্ছু, এত ফর্মালিটি কেন করছো? আমি অফিসে যাওয়ার সময় ওদের নামিয়ে দিয়ে যাব। ইকবাল খান, তাহলে আজ বাইক নিস না, গাড়ি নিয়ে অফিস যাস। আবির, ঠিক আছে চাচ্ছু। বলেই আবির বেসিনে হাত ধুতে চলে গেল। আস্তে আস্তে তানভীর, আলী আহমদ খান, মোজাম্মেল খান, ইকবাল খান, আবির, মিম ও আদি সবাই চলে গেল। বাড়িতে এখন শুধু মেঘ, বন্যা, মালিয়া খান, হালিমা খান, আকলিমা খান ও দুজন হেল্পিং হ্যান্ড। বন্যার মেঘ বান্দরবানের গল্প করায় ব্যস্ত। বেলা যখন 11টার কাটায় বাড়িতে মেহমান এসেছে শুনেই মেঘ তড়িঘড়ি করে সিঁড়ি দিয়ে নিচে নামছে। তা থেকে হালিমা খান চিৎকার করে বলে উঠল, মেঘ আসতে। মায়ের চিৎকার শুনে মেঘ থেমে গেল। আস্তে আস্তে নিচে নেমে আসলো। এসে দেখল সোফায় মেহমুদা খান ও আরিফ বসে আছে। হালিমা খান মেয়েকে ধমকের সুরে বলল, কিরে মেঘ, তোর জ্ঞান বুদ্ধি কবে হবে? তোকে কতবার বলি সিঁড়ি দিয়ে তাড়াহুড়ো করে নামবি না, আস্তে ধীরে নামবি। তুই কোনো কথাই শুনছিস না? এবার মনে হয় আবিরকে জানাতেই হবে। মেঘ আবিরের কথা শুনে কিছুটা চুপসে গেল। কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আম্মু, তুমিও আমায় আবির ভাইয়ের কথা বলে থ্রেট দিচ্ছ? মেহমুদা খান ভাতিজিকে কাছে টেনে সোফায় বসিয়ে আহ্লাদি কণ্ঠে বলল, ভাবি, আমার ভাইজিকে একটুও বকবে না, তাহলে ভাইয়াকে বলে তোমাকে বাপের বাড়ি পাঠানোর ব্যবস্থা করব। মেহমুদা খান মেঘকে খুব করে বোঝালো, এই সময় একটু বুঝে শুনে চলাফেরা করতে হয়। মেঘ সব বুঝেছে এমন ভাব করে বলল, ঠিক আছে ঠিক আছে, বলেই মেহমুদা খানের কাঁধে মাথা রাখল। মেহমুদা খান মেঘের মাথায় হাত তুলে দিচ্ছে। বন্যাও পাশে এসে বসে ভালো মন্দ জিজ্ঞেস করছে। মেহমুদা খানকে পাশে পেয়ে যেন বাড়ির মহিলারা সকলে আড্ডার আসর জমিয়ে বসেছে। সব মেয়েদের মাঝে আরিফ বসে বসে বোরিং ফিল করছিল, তাই সে উঠে ছাদের দিকে যাচ্ছে আর মনে মনে ভাবছে, মিম কই, তাকে কোথাও দেখতে পাচ্ছি না তো। সিঁড়িতে দু কদম উঠেই হঠাৎ মালিয়া খানকে আরিফ বলে উঠল, বড় মামি, আদি কি বাড়িতে নেই? মালিয়া খান একটু হেসে জবাব দিল, না বাবা, মিমা আদি তাদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে গেছে। আরিফ সবাইকে শান্তভাবে এক নজর দেখে ছাদে চলে গেল। মেহমুদা খান মালিয়া খানের উদ্দেশ্যে বলে উঠল, ভাবি, আমি কিন্তু আজ অন্য এক কারণে এসেছি। মালিয়া খান জিজ্ঞাসা দৃষ্টিতে তাকাল। তখনই মেহমুদা খান বলল, ভাবি, আগামী শুক্রবার তোমাদের সবাইকে আমার বাড়িতে দাওয়াত। আর মেঘ, বন্যা, মিমকে আমি আজকেই আমার সাথে নিয়ে যাব। প্লিজ তুমি কোনো আপত্তি করো না। মালিয়া খান, হালিমা খান ও আকলিমা খান মেহমুদা খানের দিকে স্থির দৃষ্টিতে তাকালো। মালিয়া খান বলল, দেখো বোন, তোমার ভাইজানেরা এখন বাড়িতে নেই, আমি একা তো কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। আর রইল কথা মেঘ, বন্যা, মিমের, আমার যতদূর মনে হয় আবির মেঘকে এই সময় কিছুতেই একা ছাড়বে না। বলেই মালিয়া খান থামল। মেহমুদা খান মুখে হাসি টেনে বলল, আবিরের সাথে আমি কথা বলে নেব, প্রয়োজনে আবির সেখান থেকেই কয়েকটা দিন অফিসে যাবে। হঠাৎই মেঘের ফোনে কল বেজে উঠল। সবার ধ্যানমগ্ন হয়ে দৃষ্টি গেল মেঘের ফোনের দিকে। দেখলো আবির কল দিয়েছে। মেঘ সবার মাঝখান থেকে উঠে গিয়ে সাইডে দাঁড়িয়ে ফোনটা রিসিভ করলো।
মেঘ, হ্যালো। আবির, তোমায় কতবার বলবো ফোন ধরে আগে সালাম দিবে? সরি। আসসালামু আলাইকুম। আবির, ওয়ালাইকুম আসসালাম। কি করছো? মেঘ, বসে আছি সবাই একসাথে। আবির, এই সময় সবাই একসাথে? মেঘ, ফুপ্ফি আর আরিফ এসেছে। আবির, ফুপ্ফি এসেছে? কই, আমাকে আগে কিছু জানালো না তো যে আজকে আসবে আমাদের বাড়িতে? কোনো সমস্যা? আমি কি আসবো? মেঘ আবিরের চিন্তিত অবস্থা বুঝতে পেরে আশ্বাস দিয়ে বলল, চিন্তা করবেন না, কোনো সমস্যা নেই। ফুফি আমাদের সবাইকে শুক্রবারের দাওয়াত করতে এসেছে। ফুফি চায় আমি, বন্যা আর মিম আজকেই তার সাথে চলে যাই। কথাটা শুনে আবির কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আম্মু কি বলেছে? মেঘ বলল, বড় আম্মু বলেছে আপনি আমাকে এই সময় একা ছাড়বেন না। আবির, ও আচ্ছা। ফুফিকে বলো বিকেলে বাড়ি ফিরতে, আমি তাড়াতাড়ি অফিস থেকে চলে আসবো। আর আরিফকে বলবে দুপুরে মিমকে যেন তার কলেজ থেকে আনতে যায়। ড্রাইভার আঙ্কেল বিকেলেও আসবে না। আর আমি যেহেতু একেবারে ফিরবো, তাই দুপুরে আর বের হতে পারছি না। মেঘ, ঠিক আছে। আবির একটু তাড়াহুড়ো করে বলল, শোনো। মেঘ, হুম। আবির, শরীর ঠিক আছে এখন? মেঘ, হুম। আবির, আচ্ছা ঠিক আছে, আমি রাখছি। মেঘ, হুম। মেঘ ফোনটা কেটে মেহমুদা খানের কাছে গিয়ে বসল। ফুফি, আবির ভাই বলেছে তোমাকে সন্ধ্যার দিকে বাড়ি ফিরতে। উনি আজ তাড়াতাড়ি অফিস থেকে ফিরে আসবে। মেহমুদা খান স্মিত হাসল, বলল, ঠিক আছে, বাদরটাকে বলিস যেন একটু তাড়াতাড়ি আসে। এ পর্যায়ে বন্যা, মালিহা খান, হালিমা খান ও আকলিমা খানও হেসে দিল। মেঘ মাথা নাড়িয়ে সম্মতি জানল। আরিফ সিঁড়ি দিয়ে নিচের দিকে নামছে। তাকে দেখেই মেঘের আবিরের বলা কথাটা মনে পড়ল। মেঘ বসা থেকে উঠে আরিফের দিকে তাকিয়ে বলল, আরিফ, তুমি একটু কষ্ট করে মিমকে কলেজ থেকে আনতে যাবে? ড্রাইভার আঙ্কেল অসুস্থ, তোমার ভাই একটু ব্যস্ত আছে, তাই দুপুরে যেতে পারবে না। আরিফ ঠোঁটের কোণে হাসির রেখা টেনে বলল, ঠিক আছে ভাবি, আমি যাব। আরিফ যে মনে মনে কতটা খুশি হয়েছে তা হয়তো মেঘের অজানাই রয়ে গেল। আরিফের মুখে ফুটে উঠল এক রহস্যময় হাসি। ইতিমধ্যেই বাড়ির মেয়েটরা তাদের সবার সামনে চা নাস্তা দিয়ে গেছে। চা খেতে খেতে আড্ডাটা বেশ জমেছে। তাই মালিয়া খান রান্নাঘরের সকল দায়িত্ব মেয়েদের বুঝিয়ে দিয়ে বলল, শোনো, যে যা খাবে বলে দিয়েছি, সে অনুযায়ী রান্না করো। আর আবিরের আব্বুর রান্না আমি একটু পরে এসে করব। দুপুর 2টা বাজে। মিম কলেজের গেটের সামনে অপেক্ষা করছে। বাড়ির গাড়ি কোথাও সে দেখতে পাচ্ছে না। মনে মনে ভাবছে, ড্রাইভার আঙ্কেল যদি নাও আসে, তাহলে ভাইয়া তো অবশ্যই আসবে। আমি আর একটু অপেক্ষা করি। হঠাৎ একটা ইটের কণায় সে মিমের পিছনে কাঁধে লাগলো। সঙ্গে সঙ্গেই পিছনে তাকিয়ে দেখল তেমন কেউ নেই। স্টুডেন্টরা যার যার মতো বাড়ি ফিরে যাচ্ছে। মিম আবারও সামনের দিকে তাকিয়ে বাড়ির গাড়ির অপেক্ষা করছে। কিন্তু এ কি, আবারও আরেকটা কণায় সে গায়ে লাগলো। এবার মিম একটা রাগি রাগি লুক নিয়ে পিছনে তাকালো, কিন্তু এবারও কাউকে দেখা যাচ্ছে না। হঠাৎ বুঝতে পারল কেউ তার পাশে এসে দাঁড়িয়েছে। পাশে তাকিয়েই সে বিস্ময়ে হতভম্ব। মিম কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, আপনি? আরে মুচকি হাসল, বলল, হুম, আমি। ভয় পেয়েছো? মিম তোতলাতে তোতলাতে বলল, ভয়ের কি আছে? আপনি এখানে কি করছেন? আরিফ আবারও হাসল, বলল, কেন, আমাকে দেখে খুশি হওনি? মিম, না, মানে তেমন কিছু না। আরিফ, তাহলে কেমন কিছু? মিম বিরক্তি ভরা কণ্ঠে বলল, কোনো কিছুই না। আপনি আপনার কাজে যান, আমি এখন বাড়িতে যাব। আরিফ, ও তাই বুঝি? মিম, তাই। আরিফ ঠোঁটের কোণে বাঁকা হাসির রেখা টেনে বলল, ঠিক আছে, যাও তাহলে। মিম সেখান থেকে একটু সামনের দিকে এগিয়ে গিয়ে আবার দাঁড়ালো। মূলত সে আবির বা তানভীর অপেক্ষা করছে। হঠাৎ আরিফ পিছন থেকে বলে উঠল, কি হলো, বাড়িতে যাবে না? মিম রাগে কটমট করতে করতে বলল, সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না, আপনি যেখানে যাওয়ার সেখানে যান। আরিফ এবার রাশভারী কণ্ঠে বলে উঠল, কিন্তু তোমার আর আমার গন্তব্য যে এক। মিম কিছু বুঝতে না পেরে আরিফের মুখের পানে তাকিয়ে আছে। কি বলছে এসব পাগলটা? আজ তো একটা সাইকো। আল্লাহ, এত বড় একটা কাজিন হঠাৎ করে অবতরণ করছো আমার উপর। একটা ভালো কাজিনও তো ফালাইতে পারতা। হঠাৎ মিমের ভাবনায় বিচ্ছেদ ঘটিয়ে আরিফ বলল, ভাবনা চিন্তা রেখে এবার বাইকে ওঠেন। মিম তাকিয়ে দেখল আরিফ আবিরের বাইকটিতে বসে আছে। মিম বলে উঠল, আপনি আবির ভাইয়ের বাইক কেন এনেছেন? আরিফের শান্ত জবাব, তোমাকে বাড়ি নিতে। মিম, আপনাকে কে বলেছে আমাকে নিতে আসতে? আরিফ, তোমার আবির ভাইয়া। মিম, আমি আপনার সাথে যাব না।
আরিফ: তাহলে রাস্তায় পড়ে থাকো, আমি যাচ্ছি। হঠাৎ আরিফের ফোনটা বেজে উঠল। আকলিমা খান ফোনের ওই পাশ থেকে আরিফকে জিজ্ঞেস করছে মিমকে পেয়েছে কিনা। আরিফ বিচারের সুরে বলল, ছোট মামি, তোমার মেয়ে আমার সাথে বাড়ি ফিরবে না, সে দাঁড়িয়ে আছে। আকলিমা খান: বাবা, ফোনটা ওর কাছে দাও তো। আরিফ ফোনটা মিমের দিকে এগিয়ে দিয়ে ফিসফিসিয়ে বলল, শাশুড়ি আম্মা কথা বলবে। মিম রাগে একটা লুক দিয়ে আরিফের হাত থেকে ছোঁ মেরে ফোনটা নিল। মিম: হ্যালো আম্মু। আকলিমা খান: কিরে, তোর সমস্যা কি? আরিফের সাথে বাড়ি কেন ফিরছিস না? মিম আমতা আমতা করে বলল, না মানে আম্মু। আকলিমা খান মিমের মুখ থেকে কথা কেড়ে নিয়ে বলল, চুপচাপ আরিফের সাথে বাড়ি ফিরে আয়, আমি রাখছি। মিম রাগি রাগি দৃষ্টিতে আরিফের হাতে ফোনটা ধরিয়ে দিয়ে বাইকের পিছনে গিয়ে বসল। আরিফ বাইকের লুকিং মিররে দেখল মিম পিছনে ধরে কোনো রকমে বসে আছে। আরিফ মিমকে ধরে বসতে বলল, কিন্তু মিম কি কম তেড়া, বলল, প্রয়োজন নেই, আপনার কাজ আপনি করেন। আরিফ মিমের কথাটি শুনে সামনে তাকিয়ে চোখে সানগ্লাস দিল। হঠাৎ বাইকটি স্টার্ট দেওয়ায় মিম তার ব্যালেন্স ঠিক রাখতে না পেরে আরিফের কাঁধে হুমড়ে খেয়ে পড়ল। মিম ভয় পেয়ে আরিফের কাঁধে এক হাত দিয়ে শক্ত করে চেপে ধরেছে। আরিফ লুকিং গ্লাসে মিমকে এক নজর দেখে মুচকি হাসল, একটু খোঁচা মেরে পড়ল, গরিবের কথা বাসি হলেও ফলে। মিম মুখ বাঁকিয়ে অন্যদিকে ফিরে আছে। আরিফ তা দেখে আরেক দফা হেসে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। সারা রাস্তা মিম আর কোনো কিছুই বলেনি। মেহমুদা খানের সময়টা আজ বড্ড বেশি ভালো লাগছে। নিজের বাপের বাড়ির পরিবারের সাথে সময় কাটাতে কার না বেশি ভালো লাগে। দেখতে দেখতে সময় 3টার কাটায়। 5 মিনিট হলো আবির ফিরেছে। এসেই টুকটাক সবার সাথে কথা বলে ফ্রেশ হতে উপরে চলে গেছে। মেঘ রুমে ঢুকেই দেখল আবির মাত্র গোসল করে তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হচ্ছে। মেঘ আবিরকে দেখে কিছুটা থমকে গেছে, তাকিয়ে আছে এক অদ্ভুত মোহমায়াময় দৃষ্টিতে। আবিরের গালের হালকা ভেজা ভেজা ছোট চাপদাড়িগুলো মেঘকে যেন তার কাছে টানছে। আবিরের সামনের ভেজা চুলগুলো থেকে টুপটাপ বৃষ্টি ধারার মতো জল গড়াচ্ছে। অদ্ভুত এক মায়া এই শ্যাম কালো পুরুষের মুখে, যা দেখে চলন্ত হৃদয়টাও হঠাৎ ব্রেক ফল করে। আবির মেঘের মুখের সামনে এক হাত নেড়ে বলে উঠল, হ্যালো ম্যাম, আপনি একটু হুঁশে ফিরলে আমার ব্ল্যাক বেল্টের ওয়াচটা খুঁজে দেন প্লিজ। খুঁজে পাচ্ছি না তো। মেঘ নিশ্চুপ নয়নে তাকিয়ে আছে। আবির এবার মেঘের কাঁধ ঝাঁকিয়ে বলল, মেঘ, কি হলো তোমার? মেঘ একটু থতমত খেয়ে বলল, কই, কিছু না তো। আবির মেঘকে পেছনে ঘুরিয়ে জড়িয়ে ধরে বলল, কি হয়েছে, শরীর ঠিক আছে? মেঘ: হুম। আবির: তাহলে এত চুপচাপ কেন? মেঘ আবিরের দিকে ঘুরে গলা জড়িয়ে ধরে বলল, চুপচাপ না, আপনাকে দেখছিলাম। বলেই মেঘ লজ্জায় মাথা নুইয়ে নিল। আবির জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে বলল, তা কি দেখলে? মেঘ নেশাতুর দৃষ্টি নিয়ে বলল, আপনার ভেজা ভেজা চুল, খোঁচা খোঁচা দাড়ি, আর। আবির: আর? মেঘ লাজুক কণ্ঠে বলল, আর আপনার মায়াবী মুখশ্রী। আবির হাসল। মেঘের দুগালে হাত রেখে আবির কপালে চুমু দিয়ে মজার সুরে বলল, যাক, এই জীবনে আর যাই করি না কেন, বউকে তো পাগল করতে পেরেছি। ধন্য এ জীবন, ধন্য। মেঘ লজ্জায় আবিরের বুকে মুখ লুকালো। হঠাৎ মেঘের কানে মিমের ডাক আসতেই মেঘ আবিরের বুক থেকে মাথা তুলে পড়ল, আমি নিচে যাচ্ছি, আপনিও আসুন। বলেই মেঘ হন্তদন্ত হয়ে ছুটে গেল। আবির মেঘের চাওয়ার পানে তাকিয়ে আছে। আবির জানে তার প্রেয়সী মাঝে মাঝেই এমন পাগলামি করে, তাই একটু মুচকি হেসে আলমারি থেকে জামাকাপড় পরে রেডি হয়ে নিচ্ছে। ফুফিদের বাড়ি পৌঁছে দিয়ে একটু রাকিব আর রাসেলের সাথে দেখা করতে যাবে সে। অনেকদিন হলো অফিসের বাইরে তাদের আড্ডা দেওয়া হয় না। মেঘ নিচে গিয়ে দেখল আজকে কেউই দুপুরে খাওয়ার পর রুমে রেস্ট করতে চায়নি। সবাই মেহমুদা খানের সাথে আড্ডায় ব্যস্ত। মেঘও সেখানে গিয়ে সামিল হলো। মেঘ আর বন্যা মেহমুদা খানের দুই পাশে বসে আছে। মিম হেসে বলল, দেখি দেখি, একটু সাইড দাও, আমিও ফুফির কাছে বসতে চাই। সব আদর কি তোমরাই খাবে? পাশ থেকে আরিফ আস্তে আস্তে বলে উঠল, আমার বউ হয়ে যাও, সারা জীবনের মতো আমার কাছে রেখে দিব, আমার মায়ের আদর খাবে। কিন্তু মিম মনে হয় তা শুনতে পায়নি, আর শুনতে পাবেই বা কী করে। এত মানুষের ভিড়ে আরিফ তো কথাটা আস্তে আস্তেই বলেছে, যেন কেউ শুনতে না পায়। মেঘের নজর শ্রেণীর দিকে পড়তেই লক্ষ্য করলো আবির নামছে। ব্ল্যাক প্যান্টের সাথে একটা হোয়াইট টি শার্ট, চুলগুলো জেল দিয়ে সেট করা, হাতে একটা ব্ল্যাক ওয়াচ, চোখে সানগ্লাস সেটে ফোনে কথা বলতে বলতে নামছে। মেঘ কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার মন আজও পুরনো দিনের মতো একটা গানে গেয়ে উঠল, দৃষ্টিতে যেন সে রাসপুতিন, খুন হয়ে যাই আমি চিরদিন, নাম ধাম জানি না তার কিছু, তবুও নিলাম আমি তার পিছু,
কালো সান গ্লাসটায় কেন এত সুখ, হে যুবক। মেহমুদা খানের কণ্ঠে মেঘের ঘোর কাটল। মেঘ নিজের মাথায় নিজেই থাপ্পড় দিয়ে বলল, তুই কি আর মানুষ হবি না? বন্যা মেঘের দিকে তাকিয়ে বলল, কিরে, তোর আবার কি হলো? মেঘ, কই কিছু না। বন্যা, তুই আমার থেকে কথা লুকাচ্ছিস মেঘ? তোকে আমি ছোটবেলা থেকে চিনি। সত্যি করে বলতো, তুই কি আমার ভাসুরকে দেখে আবার ক্রাশ টাশ খাইছস নাকি? মেঘ একটু ভাব নিয়ে বলল, আমার জামাইকে দেখে ক্রাশ খাবো না তো তোকে দেখলে ক্রাশ খাবো? ইতিমধ্যেই আবির নিচে নেমে এসেছে। মালিয়া খান বলে উঠল, কিরে, কোথাও যাচ্ছিস নাকি? আবির, জি আম্মু, রাকিব রাসেলের সাথে দেখা করতে যাব। মাহমুদা খান আবিরকে বলল, রেডি হয়ে এসেছিস, ভালো হয়েছে। মেঘ, বন্যা ও মিম সবাইকে আমি আজকে নিয়ে যেতে চাই। সাথে তুইও চল, কয়েকটা দিন ওই বাড়িতে থেকেই অফিস করিস। আবির কয়েক মিনিট চুপ করে থেকে বলল, ফুফি, তুমি বন্যা আর মিমকে নিয়ে যাও। মেঘকে নিয়ে আমি বৃহস্পতিবার চলে যাব। জানোই তো ওর শরীর ভালো থাকে না। মিম বলে উঠল, না ভাইয়া, আমরা মেঘাবুকে ছাড়া কোথাও যাব না। আমরাও বৃহস্পতিবারই যাব। এবার মনে হয় বন্যাও একটু সাহস পেল। বলে উঠল, ফুফি আম্মা, আমরা মেঘের সাথেই একেবারে যাই। মাহমুদা খান উঠে গিয়ে আবিরের কান টেনে ধরল। বলল, বাড়ির খুব বড় গর্ত হয়ে গেছিস তাই না? বাড়ির খুব বড় গর্ত হয়ে গেছিস তাই না? আমার ভাইজানের উপর দিয়ে যাচ্ছিস? আবির উফ শব্দ করে বলে উঠল, আমি আসার সময় আব্বু চাচুর সাথে কথা বলে এসেছি। ফুফি, মেঘ আমাকে আগেই জানিয়েছিল যে তুমি ওদের নিতে এসেছো এবং বাকি সবাইকে শুক্রবার যেতে বলেছো। তাই আমি আসার সময় আব্বু চাচুর সাথে এ ব্যাপারে কথা বলে এসেছি। তারাও আমার সাথে একমত। তারাও চায় ওরা বৃহস্পতিবার যাক, আর বাকিরা শুক্রবার পৌঁছে যাবে ইনশাআল্লাহ। মাহমুদা খান কিছুটা মন খারাপ করে বলল, ঠিক আছে, তাই হবে। আবির উঠে গিয়ে মাহমুদা খানের সামনে ফ্লোরে হাঁটু কেড়ে বসে মাহমুদা খানের হাতটাকে তার নিজের হাতে নিয়ে শীতল কণ্ঠে বলল, প্লিজ ফুপ্পি, মন খারাপ করো না। বৃহস্পতিবার ওদেরকে নিয়ে আমি সকাল সকাল পৌঁছে যাব। ইদানিং অফিসের কাজে আমি প্রচুর ব্যস্ত থাকি। এই সময় মেঘকে নিয়ে আমি আর বাড়তি কোনো টেনশন করতে চাই না। প্লিজ একটু বোঝার চেষ্টা করো। মাহমুদা খান মুখে হাসি এনে বললেন, ঠিক আছে বাবা, তুই কিন্তু বৃহস্পতিবার ওদের নিয়ে সকাল সকালই চলে যাবি। আমাকে যেন বারবার কল দিতে না হয়। আবির হাসল। পেছন থেকে আরিফ মাহমুদা খানের কাঁধে এক হাত রেখে বলল, আম্মু, তুমি একটু টেনশন করো না। ভাইয়া যদি লেট করে আমি নিজে এসে ওদেরকে নিয়ে যাব। এ পর্যায়ে সকলেই একটু হাসলেন। আবির ও মাহমুদা খান উঠে দাঁড়ালো। মাহমুদা খান সবার কাছ থেকে বিদায় নিয়ে এবার রওনা হবে। আবিরও যাচ্ছে তাদেরকে পৌঁছে দিতে। অবশ্য মাহমুদা খান অনেকবার আবিরকে মানা করেছে, কিন্তু আবির শুনতে নারাজ। আরিফও একে একে সবার থেকে বিদায় নিয়ে মিমির কাছে গেল। একটু কাছাকাছি দাঁড়িয়ে ফিসফিসিয়ে বলল, জান, আর মাত্র কয়েকটা দিন। আমার বাড়িতে গেলে তোমাকে না রাখতে পারলেও তোমার মনটাকে আমি ঠিকই রেখে দিব। মিম মুখ বাঁকিয়ে অন্যদিকে তাকিয়েছিল। আরিফের এসব ফাজলামি কথা শুনে রাগি রাগি লোক নিয়ে আরিফের দিকে তাকালো। আরিফ মিমের দিকে তাকিয়ে চোখ মেরে বলল, লাভ ইউ। মিম আরিফের কর্মকাণ্ড দেখে চোখ গোল গোল করে তাকিয়ে আছে। এক নজর আশেপাশে সবার দিকে তাকিয়ে আরিফের যাওয়ার পানে দেখল। নির্লজ্জ একটা লোক, মুখে কিছুই আটকায় না, মনে মনে বলে উঠল মিম। আবির মাহমুদা খানকে বাড়িতে পৌঁছে দিয়ে জান্নাতের সাথে কয়েকটা কথা বলেই বের হয়ে আসলো। রাকিব, লিমন, রাসেল, মোবারক তার জন্য অপেক্ষা করছে। প্রায় সন্ধ্যা 6টা বাজে। বন্যার মনটা কিছুটা ছটফট করছে। বিয়ের পর গত এক সপ্তাহে তানভীর তার কাছাকাছি ছিল সবসময়। আজ থেকে দৈনন্দিন জীবনে ফিরে গেছে তানভীর। তানভীর একটা সরকারি চাকরি করে। প্রতিদিন 5টায় তার অফিস ছুটি হয়ে যায়। এখন সময় সন্ধ্যা 6টার কাটায়। বন্যা যখন এসব ভাবনায় মগ্ন, তখনই একটা শক্ত পুরুষালী হাত তার কোমর পেঁচিয়ে ধরল। মুহূর্তেই বন্যার শরীরটা ভয়ে ঝাঁকুনি দিয়ে উঠল। বন্যা ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতে চাইতেই তার গালে ভেজা ভেজা চুলের শীতল স্পর্শ ঠেকল। শরীর থেকে ছুটে আসছে অন্যরকম এক ঘ্রাণ, যে ঘ্রাণ বন্যার অতি পরিচিত। এই ঘ্রাণ কোনো দামি পারফিউমের নয়। এই ঘ্রাণ তার প্রিয় পুরুষ তানভীর খানের। বন্যা বুঝতে পেরে আবেশে চোখ বন্ধ করে নিল। তানভীর তার ভেজা গালগুলো বন্যার গালের সাথে ঠেকিয়ে বলে উঠল, মিস ইউ বউ। বন্যা একটু লাজুক হেসে বলল, মিস ইউ টু। বন্যা এবার তানভীর দিকে ঘুরে গলা জড়িয়ে বলল, কখন এসেছেন? আমি দেখিনি তো। তানভীর মুচকি হেসে বলল, তুমি রান্না করেছিলে। বন্যা, ও, এবার ছাড়েন, চা বা কফি আনবো? তানভীর, না, আমি বেরোবো একটু, আবির ভাই অপেক্ষা করছে। বন্যা, ও, ঠিক আছে। তানভীর, বন্যা শোনো। বন্যা, হুম। তানভীর, বনু কই? বন্যা, রুমেই আছে হয়তো। তানভীর, বনুর একটু খেয়াল রেখো, মেয়েটা একটু বেশিই চঞ্চল।
জানি ভাইয়া একাই এনাফ বনুর জন্য, কিন্তু ভাইয়ার অনুপস্থিতিতে ও সারাক্ষণ তোমার সাথেই থাকে। বন্যা তানভীরের বাহু জড়িয়ে কাঁধে মাথা রেখে বলল, আপনি নিশ্চিত থাকেন। তানভীর হেসে বন্যার কপালে গভীর চুমু এঁকে দিয়ে বলল, আমি আসছি। বন্যা বিদায় জানালো। এবার বন্যা মেঘের রুমে গেল। বন্যা, ননদিনী আসবো? মেঘ, তোকে কতবার বলবো আমার রুমে আসার জন্য পারমিশনের প্রয়োজন নেই? বন্যা হেসে বলল, যদি আবির ভাইয়া রুমে থাকতো? মেঘ বলল, তো কি হয়েছে? বন্যা, বাদ দে সব। মেঘ মিটিমিটি হেসে বলল, বেবি, হানিমুন কেমন গেল? বন্যা অন্যদিকে ফিরে মুচকি মুচকি হাসছে। মেঘ, কিরে বন্যা, এদিকে ফের। বন্যা অন্যদিকে তাকিয়ে আছে। মেঘ আবারও ডাকল। এবার বন্যা ফিরে বলল, ভালো। মেঘ, আমি তাড়াতাড়ি ফুফি হব তো? বন্যার মুখটা লজ্জায় লাল হয়ে গেছে। মেঘ হেসে বলল, হয়েছে, আর লজ্জা পেতে হবে না। বন্যা একটু স্বাভাবিক হয়ে বলল, বৃহস্পতিবার নিয়ে তোর কোনো প্ল্যান আছে? মেঘ, আছে তো। বন্যার মেঘ টুকটাক গল্পগুজব করে আবারও নিচে ড্রয়িং রুমে চলে গেল। এদিকে আবির একটা চায়ের দোকানের সামনে বসে মোবারক, রাসেল, লিমন, রাকিব, তানভীর সবার সাথে আড্ডায় মগ্ন। মোবারক তানভীরকে বলে উঠল, কিরে তানভীর, হানিমুন কেমন কাটলো? তানভীর একটু হেসে বলল, হানিমুন যেমন কাটে। রাকিব, এভাবে বলছিস কেন, একটু ডিটেলসে বল। তানভীর, উফ, আর হানিমুন, বউ তো আমাকে দেখলেই পালাই পালাই করে। তানভীরের মুখ থেকে এমন অসহায় বাক্য শুনে আবির সহ সকলেই হো হো করে হাসতে থাকলো। আবির হাসি থামিয়ে বলে উঠল, বিয়ের আগে তো সবসময় সাবধান করেছিলাম, বন্যার সামনে কখনো অতিরিক্ত রাগ দেখাস না। এই রাগের প্রতিক্রিয়া বন্যার মেয়েলি মনেও পড়বে। কিন্তু তুই কথা শুনিসনি, ওর সামনেই বারবার তামিম আর মিনহাজের উপর রাগ দেখিয়েছিস। এবার ঠেলা সামলা শালা। তানভীর, শালা না, আমি তোমার সম্বন্ধী, সম্মান দিয়ে কথা বলো। আবির চোখ দুটো ছোট ছোট করে তানভীরের দিকে তাকিয়ে বলল, সম্বন্ধী ভাই, আপনাকে তো আগেই বলেছি পার্সোনালি দেখা করবেন, আপনাকে সম্মানের চূড়ায় পৌঁছে দিব। এ কথা শুনে এবারও সবাই হেসে দিল। হঠাৎ আবির বলল, তোরা থাক, আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, আমার বউ অপেক্ষা করছে। রাকিব অবাক কণ্ঠে বলল, বাড়ি কি তোর একার বউ আছে, আমাদের নেই? উফ, আবির, তুই বিয়ের আগেও এমন করতি। তখন নয় বুঝতাম, মেঘকে হারানোর ভয়ে ওর আশেপাশে থাকার চেষ্টা করতিস সবসময়। তাছাড়া মেঘ সকলের আড়ালে দাঁড়িয়ে তোর জন্য অপেক্ষা করতো, তাই তুই ওর অপেক্ষা আর বাড়তে চাসনি। কিন্তু এখন কি? কিন্তু এখন আমার বউ সদর দরজার দিকে তাকিয়ে আমার জন্য অপেক্ষা করে, তাই আমাকে যেতে হবে। সময় ছুটে চলে তার নিজ গতিতে। দেখতে দেখতে আজ বৃহস্পতিবার। আবির আজকে অফিসে যায়নি। সকাল থেকে মাহমুদা খান বারবার ফোন দিয়ে জিজ্ঞেস করছে আবির কখন মেঘদের নিয়ে আসছে। আবিরও জানালো দুপুরের আগে পৌঁছে যাবে। তানভীর অফিস ছুটি হওয়ার পর ডিরেক্ট ফুফির বাসায় যাবে। কিছুক্ষণ আগেই মেঘ, বন্যা, মিম রেডি হয়ে নিচে নেমে এসেছে। আবির সকালে একটু বেরিয়েছিল, কিছুক্ষণ আগে বাড়ি ফিরেই রুমে গিয়ে তৈরি হয়ে নিচ্ছে। হঠাৎ সবাই খেয়াল করলো আবির আর আদি একই রকম পাঞ্জাবি পরে গলায় সানগ্লাস ঝুলিয়ে নিচে নেমে আসছে। মেঘ, মিম, বন্যা তো অবাক। আবির কিভাবে জানলো মেঘদের পুরো পরিকল্পনা? মেঘ, মিম আর বন্যা প্ল্যান করেছিল যে আজকে একই রকম ড্রেস পরে সবাইকে অবাক করে দিবে। তাই সকলের অগোচরে অনলাইন থেকে 3টা ড্রেস অর্ডার করেও এনেছে। ওরা এখন সেই ড্রেস পরেই অবাক হয়ে আবিরের দিকে তাকিয়ে আছে। কিন্তু এ কি, আবির ভাই তো নিজেই ওদেরকে অবাক করে দিয়েছে। আবির নিচে নেমে এসে মেঘের সামনে দাঁড়িয়ে মেঘের হাঁ হওয়া মুখটা আঙুল দিয়ে বন্ধ করে দিল। সকলেই মুখ টিপে হেসে দিল। ওরা রওনা হলো মেহমুদা খানের বাড়ি। কিছুক্ষণের মধ্যে পৌঁছেও গেল। মেহমুদা খান তো ওদের দেখে মহা খুশি। আরিফ মিমের সামনে দাঁড়িয়ে সকলের উদ্দেশ্যে বলল, ওয়েলকাম ম্যাডাম। মিম জানে কতটা আরিফ ওকে উদ্দেশ্য করেই বলেছে। মিম মুখ বাঁকিয়ে মেহমুদা খানের কাছে চলে গেল। আরিফের ঠোঁটের কোণে দেখা গেল বাঁকা হাসির রেখা। জান্নাত এসে একে একে মিম, বন্যা, মেঘকে জড়িয়ে ধরল। ইতিমধ্যে আয়রিনও রুম থেকে বেরিয়ে দৌড়ে এসেছে। আজ বৃহস্পতিবার হওয়ায় আসিফ বাড়িতে নেই। মাহমুদা খান ওদের সবাইকে ভিতরে নিয়ে গেল। দুপুরে খাওয়া দাওয়া করার পর সবাই কিছুটা রেস্ট নিয়ে আবারও আড্ডায় বসেছে। মেঘ তো রেস্ট করতে যেতেই চায়নি। আবির এক প্রকার মেঘকে জোর করেই নিয়ে গেছে। সর্বদা মেঘের প্রতি আবির যত্নশীল, কিন্তু বর্তমানে যত্নের পরিমাণটা যেন আরও বেড়ে গেছে। আজকাল কোনো কারণেই আবির মেঘের উপর রাগ দেখায় না। নিজেকে সর্বদাই শান্ত এবং ধৈর্যশীল রাখার চেষ্টা করে। আবির সবসময় চায় তার অষ্টাদশী হাসি খুশি মুখে থাকুক, কিন্তু বর্তমানে মেঘের এতটাই মুড সুইং হয় যে তার মুড আবির নিজেই বুঝতে পারে না। মেঘের মুডের অবস্থা এখন এই ভালো এই খারাপ। এই যে কিছুক্ষণ আগের কথা, মেঘকে দুপুরে খাওয়ার পর রেস্টের জন্য আবির রুমে আসতে বলায় এখন মেঘের মন খারাপ। অন্যদিকে ঘুরে শুয়ে আছে, আবিরের দিকে তাকাচ্ছেই না। আবির জোর করে মেঘকে নিজের দিকে ফিরিয়ে বুকে নিয়ে শুয়ে আছে। বন্যা আর মিম এক রুমে আছে।
দুজনের গল্পের মাঝেই হঠাৎ ঝংকার তুলে বন্যার ফোনটি বেজে উঠল। বন্যা ফোনটি হাতে নিয়েই দেখল তানভীর কল দিয়েছে, তাই ফোন নিয়ে ব্যালকনির দিকে গেল। বন্যার কাণ্ডে মিম মিটিমিটিয়ে হাসছে। বন্যা: আসসালামু আলাইকুম। তানভীর মৃদু হেসে উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম। কি করছো? বন্যা: তেমন কিছু না, মিমের সাথে গল্প করছিলাম। তানভীর: ও, খেয়েছো? বন্যা: একটু আগেই। আপনি খেয়েছেন? তানভীর: হুম। ওদের কথোপকথনের মাঝখানে মিম বলে উঠল, বৌমণি, তুমি কথা বলো, আমি একটু ছাদ থেকে ঘুরে আসছি। বন্যা ইশারায় জানালো, ঠিক আছে। মিম ছাদের দিকে চলে গেল। মেহমুদা খানদের বাগানে নানা ধরনের ফুল দেখেই মনটা জুড়িয়ে যায়। গোলাপ, গাঁদা, কাঠগোলাপ, হাসনে আনা, জবাসহ রং বেরঙের ফুল। মিম আলতো আলতো করে ছুঁয়ে দিচ্ছে সকল ফুলগুলোকে। মেয়েটা একটা গোলাপ ছিঁড়তে যাবে, ঠিক তখনই কেউ কর্কশ কণ্ঠে বলে উঠল, এই মেয়ে, ফুল ছিঁড়ছ কেন? হঠাৎ করেই দুপুরবেলা ছাদে কারো কণ্ঠ পেয়ে মিম ভয়ে চিৎকার করে উঠল। সঙ্গে সঙ্গে একটা হাত মিমের মুখে চেপে ধরল। মিম ভয়ে চোখ খিচে আছে। আরিফ মিমের ভয়ার্ত মুখের পানে দৃষ্টি রেখে বলে উঠল, দিনের বেলা আমাকে দেখলে তোমার এত ভয় লাগে, তাহলে রাতে? এটুকু বলেই আরিফ খেয়াল করলো মিম পিটপিট করে তাকাচ্ছে। মিম চোখ খুলে দেখল আরিফ ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে। মিম আরিফের চোখের পানে তাকিয়ে ভয়ার্ত চোখে জিজ্ঞাসা করল, আপনি? আরিফ একটু রহস্যময় হেসে বলল, আমি। ভয় পেয়েছো জান? মিম নিজেকে একটু সামলে দাঁত খিচিয়ে বলে উঠল, ভয় পাবো কেন? আর আপনি কোথা থেকে একটু পরপর উদয় হন বলুন তো? আরিফ: তোমার হৃদয় থেকে, তোমার অন্তর থেকে। মিমি একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, পাগল লোক। আরিফ: আমি পাগল না, তুমি পাগলে। কারণ তুমি বুঝতে পারো না যে তোমার ভেতরেই আমি উদয় হই, আবার তোমাতেই অস্ত যাই। তুমি কবে তোমার মনের কথা শুনবে বলো তো? মিম এবার রেগে মেগে বলল, এই, আপনাকে কে বলেছে যে আমি আমার মনের কথা শুনি না? আরিফ: শোনো বুঝি। বলতে বলতেই আরিফ কিছুটা মিমের সামনে চলে আসলো। মিমও আরিফের সাথে তর্ক করতে করতে পিছনে পিছোচ্ছে। হঠাৎই আরিফ মিমের পেছনের ছাদের কার্নিশে 2 হাত রেখে বলল, মিম, আর না। মিম একটু পেছনে ঘুরে দেখল ও আস্তে আস্তে ছাদের একেবারেই কিনারে চলে এসেছে। বুঝতে পেরেই একটা ভয়ার্ত ঢোক গিলল। আরিফ মিমকে এক টান দিয়ে সামনের দিকে ঘুরিয়ে বলল, জান, একবার আমার হয়ে যাও। সারা জীবন যত্ন সহকারে রেখে দিব। যত খারাপ পরিস্থিতিই আসুক, কখনোই তোমার হাত ছাড়ব না। মিম সামনের আকাশের দিকে ফিরে তাকিয়ে আছে। আর আরিফ পেছন থেকে তার 2 বাহুর ভেতরে মিমকে রেখে ছাদের কার্নিশে 2 হাত রেখে দাঁড়িয়ে আছে। মিমের গায়ে আরিফের একটু স্পর্শও লাগছে না। তবুও মিমের হাত পা যেন অসাড় হয়ে আসছে। শরীরটা যেন মৃদু মৃদু কাঁপছে। কাঁপা কাঁপা কণ্ঠে মিম বলে উঠল, ছাড়ুন, আমায় যেতে দিন। আরিফ একটু নেশালো কণ্ঠে বলল, একবার আমার হয়ে যাও না মিম। তুমি বিহনে আমার এই একাকিত্ব আমাকে আগুনের চেয়েও মারাত্মক দহনে দহন করে। তোমাকে ছাড়া আমি আর বাঁচতে পারছি না। মিম নিজেকে ছাড়ানোর উদ্দেশ্যে আরিফের দিকে ফিরে তাকালো। চোখ পড়ল আরিফের কামুক নেশালো দৃষ্টিতে। আজ আরিফকে একটু অন্যরকম লাগছে। মনে হচ্ছে কোনো একটা ঘোর আরিফকে যেন ঘিরে রেখেছে। মিম কিছু বলার জন্য ঠোঁট ফাঁকা করতেই আরিফ মিমের ঠোঁটে এক আঙুল ছোঁয়াল। মিম লক্ষ্য করল আরিফের চোখ দুটো আজ খোলাটে। মনে হচ্ছে সারা রাতও ঘুমায়নি। কেমন একটা নেশাক্ত দৃষ্টিতে তাকিয়ে আছে মিমের মুখের পানে। মিমের হঠাৎই মনে হলো আরিফ তার মুখের দিকে ঝুঁকে আসছে। মিম অন্যদিকে ফিরে চোখ খিচে বন্ধ করে রেখেছে। তারপর কি ভাবলো কে জানে, উত্তেজিত হয়ে আরিফের গালে ঠাস করে কষে একটা চড় বসিয়ে দিল। সঙ্গে সঙ্গেই ছুটে পালাতে চাইল, কিন্তু আরিফের পুরুষালী একটা হাত মিমের আরেক হাত টেনে ধরল। আরিফ মিমের দিকে না তাকিয়েই সামনের দিকে ফিরে পড়ল। মিম, তুমি আমায় চিনতে পারলে না। যখন তুমি আমায় বুঝবে, পাওয়ার জন্য বারবার খুঁজবে, হয়তো তখন আমি আর তোমার জীবনে এক্সিস্টই করব না। বলেই মিমের হাতটাকে ছেড়ে দিল। মিমও ছুটে নিচে চলে গেল। আরিফ এক নজরে দূর আকাশের দিকে তাকিয়ে আছে। দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি কি করে আমাকে এতটা নীচ ভাবতে পারলে? আমি তো শুধু তোমার কপালে কপালটা ছোঁয়াতাম। দুপুরের কড়া রোদের পাশাপাশি মানুষের শরীরের ছায়াটাও যেন বিদায় নিয়েছে। একটা ঘর্মাত্মক দুপুর পার হয়ে ধরণীতে দেখা দিয়েছে এক স্নিগ্ধ বিকেল। দুপুরের ঘটনার পর মিম আর বাইরে বের হয়নি। যদি চোখে চোখ পড়ে যায় আরিফের, সেই ভয়ে। মিম জানে আরিফ তাকে কিছুই বলবে না, এমনকি বাড়ির কাউকেই এই ব্যাপারে অবগত করবে না। তাও এক অনাকাঙ্ক্ষিত ভয় যেন তাকে ঝাঁকিয়ে ধরেছে। মিমের কি এক অদ্ভুত বিশ্বাস আরিফের প্রতি। মিম জানে আরিফের দ্বারা কোনো ক্ষতি কোনো কালেই সম্ভব নয়। দুপুরের এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি মিমকে এখনও তাড়া করে বেড়াচ্ছে। সেটা কি একমাত্র আরিফের প্রতি ভয়, না সেটা কেবলই অপরাধবোধ? আরিফের প্রতি মিমের আকস্মিক কর্মকাণ্ড আরিফের পাশাপাশি মিমকেও এক অদ্ভুত দহনে পোড়াচ্ছে।
আরিফ কি তা জানে? হয়তো না, আবার হয়তো হ্যাঁ। সদ্য যৌবনে পা দেওয়া কিশোরী মিম নিজের মনটা অনেক আগেই আরিফের নামে লিখে দিয়েছে। কিন্তু কী লজ্জা! এই কথা তার মন স্বীকার করলেও তার মস্তিষ্ক মানতে চায় না। কি করেই বা মানবে? দীর্ঘ ২৭ বছর আগে এই একই প্রেম ঘোরের কারণে এই বাড়ির একমাত্র আদরের মেয়ের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়েছিল খান বাড়ির। আবির আর মেঘাপু এই বাড়িরই ছেলে মেয়ে। তাদের ব্যাপারটা সম্পূর্ণরূপে আলাদা। কিন্তু মিম আরিফকে ভালোবাসলে যদি ফুপির সাথে আবারও সম্পর্কের বিচ্ছেদ ঘটে, তাহলে তো ফুপি ভেতর থেকে এবার শেষ হয়ে যাবে। সেই কলঙ্ক মিম নিজের কাঁধে কখনোই নিতে পারবে না। মেয়ে মানুষ অল্প বয়সেই যেন নিজের ম্যাচুরিটির পরিচয় দেয়। এই কিশোরী যেন তার জলজান্ত প্রমাণ। হয়তো আরিফ তা ভাবছে না, তাই এক গভীর সম্পর্কে নিজেকে আটকাতে চাচ্ছে। আবার এটাও হতে পারে আরিফও একই চিন্তায় বিভোর, কিন্তু তার মন তা মানতে চায় না। এত কিছু হিজিবিজি ভাবনার মাঝে বাইরের ড্রয়িং রুমের শোরগোল শুনে মিমের ধ্যান ভঙ্গ হলো। সবার কথা একত্রে ড্রয়িং রুমে শোনা যাচ্ছে। মিম ছুটে গেল ড্রয়িং রুমে। দেখলো তানভীর এসেছে। তাকে নিয়েই আদি খুশিতে হইচই করছে। আবির ভাইয়া, মেঘাপু, বৌমণি, আদি, ফুপ্ফি, জান্নাত আপু, আইরিন সহ সকলেই সেখানে উপস্থিত। কিন্তু তাও যেন কিন্তু তাও যেন মিমের চোখ অন্য কাউকে খুঁজছে। মিমের চোখ দুটো ব্যাকুল, অস্থির নয়নে ড্রয়িং রুমের চারদিকে তাকিয়ে আরিফকে খুঁজছে। কিরে মিম, এত দূরে কেন দাঁড়িয়ে আছিস? এদিকে আয়। বলেই হাঁক ছেড়ে ডেকে উঠল তানভীর। মিম হক চকিয়ে বলল, আসছি ভাইয়া। বলেই সকলের সামনে গেল মিম। হঠাৎই মেঘ বলে উঠল, মিম, তোর চোখ মুখ এমন ফুলে আছে কেন? তোর কি শরীর ঠিক আছে? মিম কিছুটা থতমত খেয়ে বলল, ইয়ে মানে হ্যাঁ আপু, আমি ঠিক আছি। পাশ থেকে বন্যা বলে উঠল, আমার ছোট ননদির মুখটা এত বিষণ্ণ কেন দেখাচ্ছে? মিম মুখটাকে একটু কাঁচুমাচু করে বলল, আসলে বৌমণি, ঘুমিয়েছিলাম তো, হয়তো তাই একটু অন্যরকম লাগছে। তোমরা কি শুরু করলে বলো তো? এই মিম, আমার পাশে এসে বস। বলে উঠল তানভীর। পড়ন্ত বিকেলের রক্তিম তাফিন সূর্যকে বিদায় জানিয়ে অন্তরিক্ষকে রং বেরঙের আবিরে সাজিয়ে ধরণীতে নেমে এলো সন্ধ্যা। মাহমুদা খানদের বাড়িটা সবসময় জমজমাট থাকে। আয়রিন, জান্নাত, আরিফ, আসিফ সবাই যেন বাড়িটাকে মাতিয়ে রাখে। এর মাঝে জুটেছে আজ খান বাড়ির গুরুত্বপূর্ণ ছোট সদস্যরা। তারাও হইচয়ে কোনো দিক থেকে কম যায় না। সকলে একত্রে ড্রয়িং রুমে বসে জমিয়েছে সন্ধ্যার আসর। মেহমুদা খান তার হেল্পিং হ্যান্ডের উদ্দেশ্যে বলে উঠল সকলের জন্য চা নাস্তা তৈরি করতে। চায়ের সাথে সাথে সন্ধ্যার আড্ডাটা বেশ ভালোই জমবে মনে হয়। আবির কখন থেকে নিজের ফোনটা হাতে নিয়ে স্ক্রল করে যাচ্ছে। হঠাৎই মেঘ সকলের উদ্দেশ্যে বলে উঠল, চলো আমরা সবাই কোনো খেলা খেলি। মেঘের হঠাৎ প্রস্তাব শুনে সকলে সায় দিলেও আবির আর মিম সায় দিল না। মেঘের এই সময় খেলার কথা শুনে আবির কখন থেকে ভ্রু কুঁচকে নিঃশব্দে তাকিয়ে আছে। হঠাৎই তার চেহারাটা যেন বড্ড গুরুগম্ভীর হয়ে উঠল। কিন্তু মেঘ তো তা লক্ষ্যই করেনি। মেঘ তো মিমের সাথে কথা বলায় ব্যস্ত। কী রে মিম, তুই খেলবি না কেন? তোর আবার কী হলো বলতো? বলেই প্রশ্নের তীর ছুড়ে দিল মিমের দিকে। মিম একটু ইতস্তত কণ্ঠে বলে উঠল, না আবু, তেমন কিছু না। মেঘ চোখ ছোট ছোট করে মিমের মুখপানে তাকিয়ে আছে। বলল, তোর মতিগতি আমি ঠিক বুঝতে পারতেছি না। এই ভালো তো এই খারাপ। অসুখটা কোথায়, তোর মনে নাকি শরীরে? মেঘের দুষ্টুমি বুঝতে পেরে মিম একটা দীর্ঘশ্বাস ফেলল। এবার মেঘ একটু কটূক্তি সুরে বলে উঠল, বুঝেছি, তোর জন্য একটা ডাক্তার জামাই লাগবে। মিমকে বলা মেঘের এরকম কথা শুনে সবাই হু হু করে হেসে দিল। স্টপ ইট, এখানে কোনো খেলা হবে না। তুমি মিমকে কেন জোর করছো, যেখানে তুমি নিজেই খেলতে পারবে না? বলেই মেঘের মুখপানে কটমট করে তাকালো আবির। মেঘ মনে হয় একটু ভয় পেল। হ্যাঁ, ভয়। এই জিনিসটা একসময় সে রোজ পেত। মাঝখানের ২-১ বছরে আবিরের রাগ যেন সে ভুলেই গেছে। মেঘ একটু কাঁদো কাঁদো মুখ নিয়ে আবিরের মুখের পানে তাকিয়ে বলল, আপনি কেন এমন করছেন? সবাই মিলে একসাথে খেললে মজা হবে অনেক। বন্যা, তানভীর, জান্নাত সকলেই যেন নীরব দর্শক। আবিরের নজর মেঘের কাঁদো কাঁদো মুখের দিকে পড়ায় তার চেহারার গাম্ভীর্য যেন তাৎক্ষণিক সে পাল্টে আন্তরিক অবস্থায় ফিরে এলো। মেঘের কাছে এগিয়ে গিয়ে বলল, তুমি কেন এই মুহূর্তে খেলাধুলো এগুলোতে আসক্ত হচ্ছ? তুমি কি জানো না এই সময় তুমি নিজেকে নিয়ে এত লাফালাফি করলে আমাদের বেবি কষ্ট পাবে? আবিরের এবারকার শান্ত কথা শুনে মেঘ চোখ মেলে আবিরের চোখের দিকে তাকালো। আহা, কি শান্ত সেই দৃষ্টি! একটু আগের রাগী চেহারাটা যেন তারই নয়। আসলে একটু আগে যখন আবির ফোন স্ক্রল করছিল, তখনই খবর পেল আজ অফিসে একটা ছোটোখাটো ঝামেলা হয়েছে। সেটা নিয়েই মূলত আবিরের মেজাজ গরম। হয়তো অন্য কারোর উপরে রাগটা ভুলে ভুল জায়গায় দেখিয়ে ফেলেছে। আবির মেঘকে শান্ত করতে চাইল। শান্ত হওয়ার বিনিময়ে মেঘ আবিরের বাহু জড়িয়ে আবারও বলে উঠল, আপনি কেন এত রাগ করছেন? আমরা তো ট্রুথ অ্যান্ড ডেয়ারও খেলতে পারি। আবির একটু চুপ করে থেকে বলল, ঠিক আছে খেলো, বাট আমাকে ডাকবে না এসবে। তানভীর আবিরের হাত জড়িয়ে বলল, ভাইয়া, তুমি না থাকলে খেলায় কোনো মজা আসবে না। বলেই জোর করে মেঘের পাশে বসিয়ে দিল আবিরকে। আবির মেঘের পাশে বসেই লক্ষ্য করলো মেঘের মন খারাপ হয়ে গেছে। সকলের অগোচরে
আবির মেঘের এক হাত শক্ত করে ধরে আছে এখনও। আবির আস্তে আস্তে মেঘকে বোঝালো, জানালো যে অফিসের কাছে ডিস্টার্ব থাকার কারণে মেজাজটা হঠাৎই চড়ে গেছিল। এবার মেঘের মুখটা একটু শিথিল হয়ে আসলো। পাশ থেকে জান্নাত বলে উঠল, এই যে ভাই আর ভাবি, আপনাদের প্রেম করা শেষ হলে খেলায় মনোযোগ দিন। আবির আর মেঘ একটু হাসলো, মনোযোগ দিল খেলায়। কিন্তু মিমের মন যেন আজ তার কাছেই নেই। যদিও থাকে, তার মন আজকাল তার কথা না শুনে যেন অন্য পুরুষের কথা শুনছে। এই যে এখন মস্তিষ্ক বলছে তাকে আর খুঁজবো না, কিন্তু মন বারবার বলে উঠছে, কোথায় সে? ড্রয়িং রুমে এত মানুষের ভিড়ে কেন সে নেই? ভাবনার মধ্যে হঠাৎ মিমের কানে সকলের চিৎকার ভেসে আসলো। চোখ মেলে তাকিয়ে দেখল বোতলটা ঘুরে আবিরের দিকে ফিরে আছে। জান্নাত বলে উঠল, প্রশ্ন আমি করব, ভাইয়া ট্রুথ নাকি ডেয়ার? আবির, ট্রুথ। জান্নাতের প্রশ্নে আবির ট্রুথ বেছে নেওয়ায় সবাই বলে চিৎকার দিয়ে উঠল। থাম তোরা এবার, কি বলতে হবে সেটা বল। শান্ত মুখে বলে উঠল আবির। জান্নাত বলে উঠল, আমি বলবো। আইরিন বলল, ভাইয়া ট্রুথ কেন নিলা, ডেয়ার নিতে পারলে না? আবির কপাল কুঁচকে আইরিনের দিকে তাকিয়ে বলল, কেন? আইরিন মিনমিনিয়ে বলল, তাহলে তো তোমাকে দিয়ে অন্য একটা টাস্ক কমপ্লিট করাতাম। আইরিনের কথাটা ঢাকা পড়ে গেল তানভীরের স্বরে। হয়েছে হয়েছে, ভাইয়ার ট্রুথ পছন্দ হয়েছে তাই নিয়েছে, তাতে এত প্রশ্ন কিসের? আবির জান্নাতের দিকে তাকিয়ে বলল, জান্নাত কি প্রশ্ন করতে চাও করো। আবিরের কথা এবার যেন সবাই একটু স্বাভাবিক হয়ে আসলো। জান্নাত বলল, আচ্ছা ভাইয়া, আপনি যখন আমাদের মেঘবতীকে প্রপোজ করেছেন তখন তো আমরা মেয়েরা ছিলাম না, তো এখন মেঘবতীকে নিয়ে কিছু অপ্রকাশিত কথা আজকে প্রকাশ করে দিন। আবির একটু হাসলো, তারপর তাকালো মেঘের মুখের পানে। মেঘ একটু লাজুক হেসে মাথা নুইয়ে বসে আছে। আবির কিছুক্ষণ থেমে তারপর বলা শুরু করলো, মেঘ, তোমাদের সকলের কাছে এই নামটা ছোট একটা শব্দ হলেও আমার কাছে এটার বিশালতা অনেক। এই মেঘ নামক মূল্যবান মানুষটিকে আমি বহু যত্নে গত 16টি বছর হৃদয়ের মাঝে একটু একটু করে যত্নে পুষেছি। আমার সারা জীবনের সকল পূর্ণতার মাঝে শ্রেষ্ঠ পূর্ণতা আমার কাদম্বিনী, আমার সকল অপূর্ণতার মাঝেও শ্রেষ্ঠ পূর্ণতা আমার স্প্যারো। মেঘ একটু কাঁদো কাঁদো মুখ নিয়ে আবির মুখের পানে তাকিয়ে আছে। আবির মেঘের দিকে পাশ ঘুরে মেঘের 2 হাত নিজের হাতে নিয়ে বলল, মেঘ, আমার দিকে তাকাও। ততক্ষণে মেঘের চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়ছে। আবির মেঘের চোখটা মুছে দিয়ে মাথা দিয়ে ইশারা করে বুঝালো, না। তারপর আবির মেঘের চোখে চোখ রেখে বলে উঠল, আগেই তো বলেছে, তোমার চোখে তাকিয়ে মিথ্যে বলার সাধ্য আমার নেই। মেঘ সুস্থির নয়নে তাকিয়ে আছে। ভালোবাসি, ভীষণ ভালোবাসি আয়ার আম্মু, আমৃত্যু ভালোবেসে যাব। হঠাৎই মেঘ ফুঁপিয়ে কেঁদে উঠল। আবিরও মেঘকে কাছে টেনে বুকে জড়িয়ে নিল। সবাই একটা নীরব দৃষ্টি থেকে বেরিয়ে জোরে জোরে হাততালি দেওয়া শুরু করলো। আজিব তো ঠোঁটে আঙুল দিয়ে মুহূর্তেই সিটি বাজানো শুরু করলো। এসব দেখে মেঘ কিছুটা লজ্জায় পড়ে গেল। আবির পরিস্থিতি স্বাভাবিক করার জন্য তানভীরকে বলল, হা করে তাকিয়ে না থেকে বোতলটাকে ঘোরাবে এত। আবিরের কথায় যেন তানভীরের টনক নড়ল। এবার বোতল ঘোরাতেই বোতল গিয়ে পড়ল মিমের দিকে। তানভীর একটু হেসে আইরিনের উদ্দেশ্যে বলে উঠল, ছোট বোনকে আমরা আর কি প্রশ্ন করব, আইরিন তুই প্রশ্ন কর। আইরিন খুশিতে গদমদ হয়ে মিমের দিকে তাকিয়ে প্রশ্ন করল, মিম, কি নেবে, ট্রুথ নাকি ডেয়ার? মিম অন্যমনস্ক হয়ে উত্তর জানালো, ডেয়ার। এবার আইরিন বলল, ওকে ফাইন, একটা গান শোনা। সকলে মিমের দিকে তাকিয়ে আছে। হঠাৎই মিম গানের সুর তুলল, বোঝাতে পারি না তোমায় আমি কতটা ভালোবাসি, বোঝাতে পারি না তোমায় আমি কতটা ভালোবাসি, তুমি আমার অবুঝা দলে গল্পে সাজানো বায়না, আমি জানি তুমিও জানো এ মায়া আর কেউ বোঝে না, আমার কাছে তুমি অন্য রকম, ভালোবাসি বেশি প্রকাশ করি কম, আমার কাছে তুমি অন্য রকম, ভালোবাসি বেশি প্রকাশ করি কম। এত সুন্দর একটি গান শুনে যেন করতালির প্রতিযোগিতা চলছে। সবাই মিমের প্রশংসায় পঞ্চমুখ। মেহমুদা খানের ড্রয়িং রুম করতালিতে মুখরিত। ঠিক তখনই বাহির থেকে আরিফ বড় বড় পা ফেলে তার নিজের রুমের দিকে চলে গেল। দেখেই বোঝা যাচ্ছে যে সে এইমাত্র বাড়ি ফিরেছে। মিম মনে মনে বলল, আমার উপরে এত রাগ, একবার ফিরেও তাকালেন না। মিম উদাস নয়নে তাকিয়ে আছে, কিন্তু আরিফের কোনো হেলদোল নেই। চুপচাপ নিজের রুমের দিকে চলে গেল।
ঠাস শব্দটা শুনতেই সকলের হকচকিয়ে আরিফের রুমের দিকে তাকালো। দেখলো আরিফ দরজাটাকে ইচ্ছে করে অনেক জোরে বন্ধ করেছে। মেহমুদা খান বলে উঠল, কিরে আরিফ, কি হয়েছে তোর? এত রেগে আছিস কেন? বাইরে কারোর সঙ্গে কিছু হয়েছে? কিন্তু আরিফের রুম থেকে কোনো সাড়া শব্দ এলো না। মিমের শরীরটা যেন ভয়ে কাঁটা দিয়ে উঠেছে। আর কেউ না জানুক, মিম তো জানে এই রাগ কার উপর। ফুফি, আরিফকে নিয়ে তুমি টেনশন করো না, আমি পরে ওর সাথে কথা বলে নিব। দুপুর থেকে দেখছি ও কোনো কারণে অস্থির। ওর মাথাটা একটু ঠান্ডা হোক, তারপর ওর সাথে আমি নিজে কথা বলবো। আবিরের কথা শুনে মেহমুদা খান একটা স্বস্তির দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার এই ছেলেটা সহজে রাগে না, কিন্তু একবার রেগে গেলে তাকে সামলাতে অনেক কষ্ট হয় আমার। তানভীর ফুপ্পিকে আশ্বাস দিয়ে বলল, কিছু হবে না, তুমি টেনশন করো না। আমরা তো আজ সকলে এখানে আছি। ও কেন রাগ করেছে সেটা জেনে ওকে সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। মিমের মুখটা যেন ভয়ে সিটিয়ে আছে। সকলের কথাবার্তা শুনে মিমকে যেন ভয় ঝাঁকিয়ে ধরল। এই ভয়টাই তো সে পেয়েছিল। মূলত মিম কিছুতেই চায় না আবির আর তানভীর এই সম্পর্কের ব্যাপারে কিছু জানুক। কপাল বেয়ে টপ টপ করে ঘামের ফোঁটা পড়ছে। মিম ভয়ে ভয়ে আস্তে আস্তে আওড়ালো, কি করবো এবার আমি? সবাই কি সব জেনে যাবে? কি উত্তর দিব ভাইয়াদের? তাছাড়া আরিফ ভাইয়াকে বা কি বলে সামলাবো? সকলের কথাবার্তার মাঝে হঠাৎই আসিফ বলল, তোমরা সবাই এত প্যানিক করো না তো। আমি ওকে খুব ভালো করেই চিনি। ফাজিলটা হয়তো ক্রিকেট টুর্নামেন্ট খেলতে গিয়ে বন্ধুদের সাথে রাগারাগি করছে। আসিফের কথা শুনে সকলেই এবার স্বস্তির নিঃশ্বাস ফেলল। হঠাৎই মেঘের শরীর খারাপ লাগায় সে রুমের দিকে চলে গেল। সঙ্গে গেল আবির। ওদের দেখা দেখি তানভীর, বন্যা, আসিফ, জান্নাত, আইরিন, মিম সকলেই যার যার রুমের দিকে গেল। কি গো, আবির কল দিয়েছিল? মালিয়া খানের প্রশ্নে কপাল কুঁচকালো আলী আহমেদ খান। রাগী গম্ভীর কণ্ঠে বলল, তোমার গুণধর ছেলে আমাকে কেন কল দেবে? দিলে তো তোমার ফোনেই দিত। মালিয়া খান, এভাবে বলছো কেন? তুমিও তো একটা কল দিতে পারো। আলী আহমদ খান রাজবাড়ী কণ্ঠে বলল, তুমি গিয়ে দাও, আর তাকে বলে দিও আমার বৌমার যেন খেয়াল রাখে। মূলত গতকাল অফিসে একটা প্রজেক্ট নিয়ে আবিরের সাথে আলী আহমদ খানের মতের অমিল হয়েছিল। মোজামেল খান ও ইকবাল খান পুরো ঘটনা শুনে আবিরের পক্ষই নিয়েছিল। সেই থেকেই আলী আহমদ খান আবিরের উপর বেজায় চটে আছে। রাত 10টা বাজে। মেহমুদা খানদের বাড়িতে সকলে একত্রে রাতের খাবার খেতে বসেছে। বন্যা বলল, মিম কই? আইরিনের দিকে তাকিয়ে মেঘ এবার বলে উঠল, আইরিন, মিম তো তোর সাথেই ছিল, খেতে আসলো না কেন? আইরিন, আসলে আপু আমি মিমকে ডেকেছিলাম, কিন্তু ও বলছে ওর খেতে ইচ্ছে করছে না এখন। আবির তানভীরের দিকে তাকিয়ে বলল, তানভীর একটু যা তো, দেখ কী হয়েছে, মিমকে নিয়ে আয়। তানভীর উঠে যেতে যেতে বলল, ঠিক আছে ভাইয়া। সবাই খাওয়া শুরু করলো। হঠাৎই তানভীরের ধমক শোনা যাচ্ছে। সবাই ওদিকে ফিরে তাকাতেই দেখল তানভীর মিমকে নিয়ে আসছে। ওরা সামনে আসতেই আবির প্রশ্ন করল, কী হয়েছে, মিমকে বকেছিস কেন? তানভীর, ভাইও শুধু শুধুই বলছে ওর নাকি খিদে নেই, রাতে খাবে না। আইরিন একটু সন্দেহের দৃষ্টি নিয়ে মিমের দিকে তাকালো। তারপর আবার মনে মনে ভাবল, না, আমি মনে হয় একটু বেশিই ভাবছি। সবাই খাওয়ায় মনোযোগ দিল। এবার আবারও শোনা গেল মেহমুদা খানের আওয়াজ, আরিফ, এই আরিফ, দরজা খোল, খেতে আয় বলছি। একটু পর তোর আব্বু আসবে। যদি শোনে তুই বাইরে ঝগড়া করে এসে বাড়িতে খাবার খাচ্ছিস না, তাহলে কিন্তু খুব বকবে। দীর্ঘ সময় পর এবার আরিফের রুম থেকে শব্দ শোনা গেল, আমি এখন খাবো না আম্মু, আমার খিদে পাচ্ছে না, তুমি প্লিজ যাও। মেহমুদা খান হতাশ হয়ে ফিরে আসলো। আরিফের মুখে আমার খিদে নেই, প্লিজ আম্মু যাও কথাটা শুনেই যেন আইরিনের টনক নড়ল। এই কথাটা সে যেন আরও কোথাও শুনেছে। আরে হ্যাঁ, একটু আগে তো মিমও একই কথাই বলেছে যে ওর খিদে নেই। এবার যেন আইরিনের সন্দেহটা আরেকটু গাঢ় হলো। কি চলছে এদের দুজনের মাঝে? দুপুরে মিমের চোখ মুখ ফোলা, আরিফের সারা বিকেল বাড়িতে না ফেরা, রাতে মিমের খিদে না পাওয়া, এখন আরিফেরও খিদে না পাওয়া, সবই যেন এক সুতোয় গাঁথা। কিরে, তোর আবার কি হলো? প্লেটে আঙুল ঘোরাচ্ছিস কেন? আবিরের ধমকের সুর শুনে মিমের সাথে সাথে আইরিনও ভয় পেয়ে গেল। মিম মিনমিনিয়ে বলল, কিছু হয়নি ভাইয়া, এই তো খাচ্ছি। আইরিন যেন এখন মিমকে জহুরি চোখে পরখ করছে। মিম তাড়াতাড়ি খেয়ে রুমের দিকে চলে গেল। ওর দেখা দেখি আইরিনও তাড়াতাড়ি খেয়ে রুমে গেল। আইরিন রুমে গিয়েই ঠাস করে দরজা বন্ধ করে দিল। মিম ভয় পেয়ে পেছনে তাকিয়ে দেখল আইরিন। আইরিনকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে জিজ্ঞাসা করল, দরজা কেন বন্ধ করেছিস? আইরিন, তোকে আজ পেটাবো। মিম, কেন? আইরিন মিমের চোখ মুখের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। এভাবে কি দেখছিস আমায়? বলেই মিম বিছানায় উঠে শুয়ে পড়তে চাইল। ঠিক তখনই আইরিন মিমের বাহু ধরে আটকে পড়ল। আমার দিকে তাকা মিম। মিম অন্যদিকে ফিরে শুতে শুতে বলল, কিছু বলবি? বলার হলে বলে দে, তাকানোর প্রয়োজন নেই। আইরিন, পালাচ্ছিস কেন?
মিম: পালানোর কি আছে, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। বলেই মিম অন্যদিকে ফিরে শুয়ে পড়ল। হঠাৎই আইরিন বলে উঠল, ভালোবাসিস আমার ভাইয়াকে? মিম যেন স্তব্ধ হয়ে গেল। বারবার তার কানে একই কথা বাজছে, ভালোবাসিস আমার ভাইয়াকে? মিম তৎক্ষণাৎ উঠে বসল। এবার আইরিন মিমের দুই কাঁধ ঝাঁকিয়ে বলল, কিরে, কিছু বলছিস না কেন, ভালোবাসিস? আইরিনের এমন সরাসরি প্রশ্নে মিম কিছু না বলেই নিচের দিকে তাকিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠল। কেঁদে কেঁদে বলল, আমি জানি না, আমি কিছুই জানি না, শুধু জানি ওর রাগ করে থাকায় আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, আমি আর শক্ত হয়ে থাকতে পারছি না আইরিন। বলেই আবারও হু হু করে কেঁদে উঠল মিম। মিমের এমন অবাধ কান্না দেখে আইরিন মিমকে বুকে জড়িয়ে ধরল। বলল, কাঁদিস না প্লিজ, সব ঠিক হয়ে যাবে। আইরিন আবারও বলল, তুই তো ভাইয়াকে ভালোবাসিস বুঝলাম, কিন্তু ভাইয়া? মিম: উনি আমাকে প্রপোজ করেছিল, কিন্তু আমি তাকে ফিরিয়ে দিয়েছি। আইরিন কপালে হাত দিয়ে বলল, হায় রে আমার কপাল, এ কেমন ভালোবাসা তুমি আমায় দেখাই লাল্লা, আমার ভাইয়াকে এতটা ভালোবেসেও কেন তাকে ফিরিয়ে দিয়েছিস মিম? মিম: আমি কি করব বলো, আমি চাই না ফুফির মতো আমিও খানবাড়ি থেকে দীর্ঘ সময় বিচ্ছেদ থাকি। আইরিন মিমের থুতনিতে হাত দিয়ে মুখটাকে উপরে তুলে পড়ল, তাহলে কি ভাইয়াকে ছাড়া থাকতে পারবি? মিম এবার ঝরঝর করে কেঁদে দিল। বলল, আমি পারবো না, মনে হচ্ছে দম আটকে মরে যাব। আইরিন হাসল, রসিয়ে রসিয়ে বলল, এত ভালো আমার ভাইকে কবে বাসলি মিম? মিম: জানি না আমি, কিন্তু তার দূরত্ব আমার সত্ত্বাকে যেন নাড়িয়ে দিচ্ছে, আমি আর পারছি না। এবার আইরিন ঠান্ডা কণ্ঠে বলল, মিম শান্ত হ, ভাইয়াকে তুই গ্রহণ করে নে, পরে যা হবে পরেরটা দেখা যাবে। মিম চোখ তুলে আইরিনের মুখের পানে তাকালো। মিমের চোখ দুটো কান্নায় রক্ত লাল হয়ে আছে, চোখের কোঠরগুলো ফুলে চোখটাকে ছোট দেখাচ্ছে। রাতের আকাশ যেন অনুভূতির ক্যানভাস, যেখানে তারাগুলো স্মৃতির আঁচড় কাটে। রাতের নীরবতা কারো মনে শান্তি নিয়ে আসে, আবার কারো মনে প্রবল অশান্তি। এ সময় আমাদের অনুভূতিগুলো আরও গভীর হয়ে ওঠে। রাতের আকাশে যে চাঁদ দেখা যায় তা দিনের সূর্যের আলোর মতোই মূল্যবান। রাতের নিস্তব্ধতায় আত্মার কথা শোনা যায়। নিস্তব্ধ রাত অনেকের কাছে আবেগ প্রকাশের এক বিশেষ মুহূর্ত। তেমনই একটা রাত আজকে। আকাশের উপর থালার মতো মস্ত বড় একটা চাঁদ উঠেছে। আরিফ ছাদের কার্নিসে হাত দিয়ে সেই চাঁদের দিকে তাকিয়ে আছে। হয়তো সে চাঁদের মধ্যেই খুঁজছে তার প্রেয়সীর মুখ। সে কি করে বোঝাবে মিমকে সে কতটা ভালোবাসে? আরিফের কাছে সবচেয়ে কষ্টের ব্যাপার হলো, সে জানে মিমও তাকে ভালোবাসে, তবুও কেন মিম সায় দিচ্ছে না আরিফের ডাকে। যদি মিম আরিফকে ভালো না বাসত, তাহলে হয়তো আরিফ মিমকে কখনোই কোনোভাবে জোর করতো না। মিমের প্রতি আরিফের ভালোবাসাটাকে হৃদয়ের এক কোণে যত্নে গুছিয়ে রাখত। ভালোবাসার দহনে আরিফ নিজেকে একা পোড়াতো, কখনো মিমের গায়ে আঁচড়ও পড়তে দিত না। কিন্তু মিমও যে আরিফকে ভালোবাসে, সেটা বোঝার পরেও আরিফ কিভাবে চুপ করে থাকবে? আরিফ একটা দীর্ঘশ্বাস ফেলে আবারও আকাশের পানে তাকালো। মেঘ। আবিরের ডাকে মেঘ আবিরের বুক থেকে মাথা তুলে তাকিয়ে বলল, মেঘ। হুম। আবির: ঘুমিয়ে গেছো? মেঘ ঘুমো ঘুমো কণ্ঠে বলল, না। আবির: কাল আমাদের একবার নার্সিংহোমে যেতে হবে। মেঘ নাক ছিটকে বলে উঠল, উফ, আমি নার্সিংহোমে যেতে পারবো না। আবির ভ্রু কুঁচকে মেঘের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কেন যাবে না? মেঘ: নার্সিংহোমে গেলে আমার বমি হয়, হেক্সিসোলার মেডিসিনের গন্ধে আমার গা গুলায়। আবির একটু প্রসারিত হেসে মেঘের মাথায় হাত বুলাতে বুলাতে বলল, বউ, কালকের দিনটা একটু কষ্ট যে করতেই হবে। কালকে না গেলে তোমাকে আবার নিয়ে যেতে যেতে নেক্সট ফ্রাইডে হবে। এর মাঝে আমি আর ফ্রি হব না। তাছাড়া তোমাকে ইমিডিয়েটলি ব্লাড গ্রুপ টেস্ট করাটা প্রয়োজন, যাতে আমি সঠিক সময়ে রক্তের যোগান দিতে পারি। মেঘ ঠোঁট বাঁকিয়ে উত্তর জানালো, ঠিক আছে, যাব। আবির মেঘের ললাটে শব্দ করে শক্ত একটা চুমু খেল। বলল, আমার লক্ষ্মী বউ। বন্যা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, তার চুলগুলো অবাধে উঠছে। সে এতক্ষণ মূলত এখানে দাঁড়িয়ে তার বড় আপুর সাথে ফোনে কথা বলছে। তানভীর ঘুমানোর আগে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে দেখল বন্যা রুমে নেই। চারদিকে একবার চোখ বুলাতেই দেখল বন্যা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। বন্যা হঠাৎই বুঝতে পারলো একটা পুরুষালী হাত তার লতানো কোমরে বিচরণ করছে। বন্যা পিছন ফিরে তানভীরের দিকে তাকালো। এবার তানভীর বন্যার খোলা চুলের ঘ্রাণ নিতে নিতে বলল, কি অদ্ভুত এক মাদকতা আছে তোমার কাছে, তোমাকে দেখলেই সেটার নেশায় মত্ত হতে ইচ্ছে করে।
বন্যা একটু মুচকি হাসল। তানভীরের গায়ের পুরুষালী সুঘ্রাণটা যেন বন্যাকেও নেশাতুর করে তোলে। বন্যা নিজে নিজে ভেবেই লজ্জায় তানভীরের বুকে মাথা গুজল। আরিফ এখনো ছাদে দাঁড়িয়ে চাঁদের পানে তাকিয়ে আছে। হঠাৎ একটা মেয়েলি সুঘ্রাণ তার নাকে এসে ঠেকতেই পাশে তাকালো। চাঁদের রূপলি আলোয় দেখা যাচ্ছে একটি মেয়েলি অবয়ব তার পাশে দাঁড়িয়ে আছে। চাঁদের হালকা স্নিগ্ধ আলোয় আরিফ খেয়াল করল মেয়েটির পরনের শাড়ির আঁচলটি বাতাসে অবাধে উঠছে। কোমরের নিচ পর্যন্ত পড়া চুলগুলো বাতাসে মৃদু মৃদু দুলছে। মেয়েটি চাঁদের পানে তাকিয়ে থাকা দেখে আরিফের মনে হচ্ছে মেয়েটি যেন চাঁদ দেখা নিয়ে কোনো প্রতিযোগিতায় নেমেছে। পাশে আরিফের দিকে তার কোনো খেয়ালই নেই। পাশে থাকা অবয়বের দিকে তাকিয়ে আরিফের দৃষ্টি যেন থমকে গেছে। মুহূর্তেই গতি হারিয়েছে হৃদস্পন্দন। মনের ভেতরের নিষিদ্ধ চাওয়াগুলো যেন এলোমেলো হয়ে ছুটছে। এক মুহূর্তেই যেন নিজের চোখে আরিফের অবিশ্বাস্য লাগছে। তার মনে হচ্ছে তার পাশের অবয়বটি তার অতি কাছের, অতি চেনা কেউ, কিন্তু তার ভাবনার মানুষটি যে এ সময় এই রূপে এইখানে আসার কথা না। কে? বলেই প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো আরিফ। ভালোবাসি হয়নি বলা, তবুও ভালোবাসি। পাশাপাশি হয়নি চলা, তবুও পাশাপাশি। বলেই আরিফের দিকে ফিরে তাকালো মিম। এক মুহূর্তেই যেন থমকে গেছে আরিফের হৃদস্পন্দন। বুকের ভেতরে ধুকপুকানি ক্রমশ বাড়ছে। কিছুটা মিনমিনিয়ে বলল, তুমি? মিম তাকিয়ে আছে আরিফের দিকে। কি স্বচ্ছ তার চোখের দৃষ্টি। আরিফের হঠাৎ করেই মনে হলো আকাশের রূপালি চাঁদটা যেন নিচে নেমে এসেছে। চাঁদের মৃদু আলোতে হালকা পিঙ্ক কালারের শাড়ি পরে দাঁড়িয়ে আছে মিম। তার খোলা চুলগুলো কোমর ছাড়িয়ে নিচ পর্যন্ত গড়িয়েছে, যা বাতাসে মৃদু মৃদু তুলছে। শাড়ির আঁচলটা এই মুহূর্তে অবাধ্যের ন্যায় উঠছে। কি মোহনীয় সেই দৃষ্টি। আরিফ কিছুক্ষণ তাকিয়ে থেকে চোখ সরিয়ে নিল। এই নারীর দিকে তাকালে আরিফ তার মনকে আর কিছুতেই আটকে রাখতে পারবে না। হারিয়ে যেতে ইচ্ছে করবে এই রমণীর মাঝে। হঠাৎই মৃদু ধাক্কায় কেঁপে উঠল আরিফ। দু কদম পিছনের দিকে সরে গেল। আকস্মিক ঘটনায় আরিফ হতভম্ব, নিস্তব্ধ। কি ঘটল এই মুহূর্তে তার সাথে? তাল সামলাতে না পেরে ছাদের কার্নিশটি চেপে ধরল। কোনো কিছু বুঝে ওঠার আগেই মিমের ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্নার শব্দ শোনা যাচ্ছে। মিম এখানে অনেকক্ষণ আগে এসেছে, কিন্তু আরিফের কোনো ভাবান্তর না দেখে বুঝতে পারল আরিফ তাকে এখনও ক্ষমা করতে পারেনি। সেই কষ্টে ফুঁপিয়ে কেঁদে উঠল মিম। নিজের ভয় জড়তাকে সাইডে রেখে আছড়ে পড়ল আরিফের শক্তপোক্ত ঢেউ খেলানো বুকে। আমাকে প্লিজ ক্ষমা করে দিন। দুপুরের ঘটনাটি সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত ছিল। প্রচণ্ড ভয়ের কারণে ভুল করে ফেলেছি। আপনাকে থাপ্পড় মারার মতো কোনো ইচ্ছে আমার ছিল না। আপনি প্লিজ রাগ করে থাকবেন না। আপনার এই অভিমান আমার নিঃশ্বাস থমকে দিচ্ছে বারংবার। কেঁদে কেঁদে একদমে পুরো কথাটা বলে থামল মিম। শরীরটা যেন তার কেঁপে কেঁপে ঝাঁকুনি দিয়ে উঠছে, যার প্রভাব বিস্তার করছে আরিফের অশান্ত মনে। কিছুক্ষণের মধ্যে ভিজে উঠেছে আরিফের টি শার্টের বুকের পাশটা। হঠাৎ করেই মিম কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, ভালোবাসি। আরিফ নিরন্তর নিথর দেহের ন্যায় দাঁড়িয়ে আছে। কথাটা শুনতেই যেন তার বুকটা কেঁপে উঠল। আস্তে আস্তে আওড়ালো, ওয়ান্স মোর। মিম, ভীষণ ভালোবাসি। আরিফ আবারও বলল, আগেইন। এবার যেন তার কণ্ঠটাও কাঁপা কাঁপা শোনা যাচ্ছে। মিম এবার কিছুটা সাহসের সাথেই বলে উঠল, ভালোবাসি, ভীষণ ভালোবাসি, অনেক অনেক ভালোবাসি। প্লিজ, পরিস্থিতি যেমনই হোক, কখনো আমাকে ছেড়ে যাবেন না। পরিস্থিতির কথাটা ভাবতেই মিমের বুকটা যেন ভয়ে দুরু দুরু কাঁপছে। আরও শক্ত করে জড়িয়ে ধরল আরিফকে। এবার আরিফও সকল রাগ অভিমান ভুলে শক্ত করে বাহু ধরে আলিঙ্গন করল নিজের প্রেয়সীকে। আকাশের চাঁদের দিকে ফিরে তাকিয়ে আরিফ একটা দীর্ঘশ্বাস ফেলল। আজ অনেকগুলো দিন পর তার মনে বয়ে চলেছে প্রশান্তির হাওয়া। আকাশের চাঁদটা যেন আজ ভিন্ন উদ্দেশ্যে উদয় হয়েছে। চাঁদের যেন একান্ত অভিলাষ আরিফ ও তার প্রেয়সীর ব্যাকুল প্রেমের সাক্ষী হওয়া। ঘড়ির কাঁটায় সকাল 10টা, কিন্তু মিম আর আইরিন এখনও ঘুমিয়ে। সচরাচর তারা এত ঘুমায় না কখনো। তাছাড়া খানবাড়ির একটা বহু পুরনো রীতি হলো বাড়ির সকল সদস্যরা ভোরে উঠে ফজরের নামাজ পড়বে। মিমও বাড়িতে প্রতিদিন ওঠে, কিন্তু গতকাল রাতে আরিফের চিন্তায় ঘুম না আসা এবং গভীর রাতে ছাদে আরিফের সাথে দেখা করতে যাওয়ায় মিম ও আইরিনের ঘুমোতে প্রায় মধ্যরাত হয়ে যায়, যার ফলস্বরূপ সকালে এখন পর্যন্ত ঘুম ভাঙেনি দুজনের। মিম, এই মিম বলেই দরজা ধাক্কাচ্ছে মেঘ, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। মেঘের দরজা ধাক্কানো শুনে এবার বন্যার জান্নাত এলো। বাইরের এত শোরগোল শুনে ঘুম থেকে লাফিয়ে উঠল মিম। উঠে ঘড়িতে তাকিয়ে দেখল সকাল 10টা বাজে। মিম তো অবাকের চরম পর্যায়ে। আল্লাহ বলেই মিম হাঁ করে বসে আছে। হঠাৎ আবার বাইরে থেকে ডাক শোনা যাচ্ছে, আইরিন, এই আইরিন, ওঠ। এবার মিমও আইরিনকে ডাকতে শুরু করলো, কিন্তু আইরিন মিমের ডাকে কোনো রকম সাড়া না দিয়ে
অন্য পাশে ঘুরে আবার ঘুমিয়ে পড়ল। মিম এবার রাগে আইরিনের গায়ে জোরে একটা চিমটি কাটল। আউচ! বলেই আইরিন লাফিয়ে উঠল। মিমের হঠাৎ চিমটি এবং বাইরের দরজা ধাক্কানো শুনে আইরিন ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে? আইরিন ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে? মিম দুষ্টুমি সুরে বলল, ডাকাত পড়েছে বাইরে। ও মা গো! মিম, আমায় বাঁচা। আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। আমার যে এখনো প্রেম, বিয়ে, সংসার, 2 হালি বাচ্চা জন্ম দেওয়া বাকি। মিম হতবাক চোখে তাকিয়ে থেকে আইরিনের মাথায় একটা থাপ্পড় দিয়ে বলল, তোর এই শখ মনে হয় এই জন্মে আর পূরণ হবে না। আইরিন ভয়ে ভয়ে বলল, কেন? ডাকাত কি আমাদের এখনই মেরে দিবে? মিম একটু রাগী কণ্ঠে বলল, না, তবে ডাকাত না মারলেও একটু পর বাড়ির লোকের মার খেয়ে অবশ্যই মরব। আইরিন একটা দীর্ঘশ্বাস ফেলে দাঁত কেলিয়ে বলল, যা দুষ্টু ভাবে, বাড়ির লোক আমাদের কেন মারবে? তারা তো আমাদের ভালোবাসে। বলেই আইরিন আবার শুয়ে পড়ল। কিরে, তোরা কি এবার ঘুম থেকে উঠবি নাকি তোদের ভাইদের ডাকবো? মাহমুদা খানের কণ্ঠে এবার মিমের টনক নড়তেই মিম জোরে বলল, আসছি পুপ্পি। বলেই আইরিনকে আবারও ডাকল। বলল, এই আইরিনের বাচ্চা, জলদি ওঠ। ভুলে গেছিস রাতের কথা? তোর বুদ্ধিতে তোর ভাইকে ইমপ্রেস করতে গিয়ে শাড়ি পরে এখন আমি ফাঁসির আসামি হয়ে যাচ্ছি। তাড়াতাড়ি ওঠ হারামি, এগুলো গুছাতে হবে, নাহলে আজ আর রক্ষা নাই। মনে হচ্ছে পিঠের হাড় আজ আর একটাও আস্ত থাকবে না। রাতে মিমকে পরে দেওয়া আইরিনের শাড়ি ব্লাউজগুলো এখনও রুমে ছড়িয়ে ছিটিয়ে আছে। কথাটা মাথায় আসতেই আইরিন লাফিয়ে উঠে বসল। মিম, জলদি সব গোছা। বলেই আইরিন তাড়াহুড়ো করে গোছাতে থাকলো সব। কিন্তু বিপত্তি ঘটল অন্য জায়গায়। মধ্যরাতে অতিরিক্ত পাকনামি করতে গিয়ে তাড়াহুড়ায় আলমারির চাবিটা যে কোথায় রেখেছে দুজনের একজনেরও মনে নেই। আলমারি ছাড়া এসব অন্য কোথাও তুলে রাখাও যাবে না। মিমা আইরিন বাইরে বের হওয়ার পরেই হয়তো জান্নাত এসে পুরো রুমটা গোছাবে। অন্য কোথাও রাখলে ধরা খাবে নিশ্চিত। দুজন হন্য হয়ে খুঁজতে লাগলো চাবির গোছা। এলোমেলো ছোটাছুটির দরুন মিমের ডাকে আইরিনের মাথা খেলো জোরে এক ধাক্কা। মিম আ বলে চিৎকার দিয়ে উঠল, কিন্তু আইরিন সেখানে মনস্থির না করে তার মনোযোগ দিল মিমের পিছনে চুলে লেগে থাকা চাবির গোছার দিকে। মধ্যরাতে রুমে ফিরে চাবির গোছাটা হয়তো বিছানা থেকে কোথাও তুলে রাখেনি। বিছানায় রেখে ঘুমিয়ে পড়েছিল দুজন, যার ফলে এখন মিমের লম্বা এলোমেলো চুলে চাবিগুলো পেঁচিয়ে আটকে আছে। আরিন তাড়াহুড়ো করে সেই চাবি খুলতে গিয়ে মিমের কত চুল ছিঁড়ল কে জানে। মিম তো একটু কাঁদো কাঁদো মুখে বলেই দিল যে, মাত্র এক রাত হয়েছে ভাবি বানিয়েছিস, এখনই ভাবির চুল ধরে মারছিস। অবশেষে মিম আর আইরিন নাস্তার টেবিলে এসে বসল। কিরে, এতক্ষণ লাগলো রুম থেকে বেরোতে? রাগী কণ্ঠে বলে উঠলেন মাহমুদা খান। আরিন আমতা আমতা করে বলে উঠল, ইয়ে মানে আম্মু। মাহমুদা খান, থাক, তোকে আর মানে মানে করতে হবে না। কতক্ষণ থেকে সবাই বসে আছে তোদের অপেক্ষায়? এবার নাস্তা সেরে নে। আইরিন মিনমিনিয়ে বলল, মিম, আমরা এই যাত্রায় বেঁচে গেছি। মিম, হুম। কিরে, এমনিতেই এত লেট করে বেরোলি, এখন আবার দুজন কি ফিসফিস করছিস? মিমের বরাবর সামনের চেয়ারে বসে বলে উঠল মেঘ। মিম, না আপু, কিছু না। এবার সকলেই খাওয়া শুরু করলো। তানভীর দেখে দেখে বন্যার প্রয়োজনীয় খাবার তার প্লেটে দিচ্ছে। পাশ থেকে আদি বলে উঠল, ভাইয়া আমাকেও একটু দাও, আমিও তো বৌমনির মতো ছোট। আদির কথা শুনে সকলে হেসে দিল। তানভীর কিছু না বলে আদির প্লেটেও খাবার তুলে দিল। মেঘ একটু খেয়েই বারবার আবিরকে বলছে সে আর খাবে না, কিন্তু আবির তো ছাড়ার পাত্র নয়। সে কিছুতেই মেঘকে পুরো খাবার শেষ না করে উঠতে দেবে না। জোর করে নানান কথা বলে খাওয়াচ্ছে মেঘকে। আসিফ, আরিফ, মিম, আইরিন তারা যার যার মতো খাচ্ছে। মাহমুদা খান ও জান্নাত সবাইকে নাস্তা পরিবেশন করছে। হঠাৎই মিমের কানে বাজলো এক অন্যরকম সুর। মিম হকচকিয়ে গেল। কি ম্যাডাম, ঘুম হয়েছে? মিমের পাশে তাকিয়েই দেখল তার পাশের চেয়ারে আরিফ বসে আছে। আরিফকে দেখে মিম বিশাল এক চমক পেল। দুরু দুরু বুক নিয়ে মিম বুঝতে পারছে না খাবে নাকি উঠে যাবে, বা এই মুহূর্তে তার কী করা উচিত। কোনো কিছু বুঝতে না পেরে মিম উঠে যাওয়ার সিদ্ধান্তটাই নিল। কিন্তু আরিফ মনে হয় তা আগে থেকেই জানত। আর জানবে নাই বা কেন, সে তো জানে তার মিম কতটা লাজুক। মিম যেই না উঠে যাবে ঠিক সেই সময় আরিফ টেবিলের নিচ দিয়ে মিমের হাতটা চেপে ধরল। মিম পড়ল আরও বিপাকে। যে মানুষটি পাশে থাকলেই ভেতরে ধুকপুকানি বেড়ে যায়, সেই মানুষটি যদি তার হাত ধরে রাখে তাহলে মিম কিভাবে স্থির থাকবে? এত ভাবনার ভিতরে হঠাৎই খেয়াল করলো মাহমুদা খান তার প্লেটে আরও খাবার দিচ্ছে। মিম বাধা দিল, কিন্তু মাহমুদা খান কিছুই শুনল না। একদিকে মা খাবার দিচ্ছে আর অন্যদিকে ছেলে হাতের আঙুলের ভেতর আঙুল ঢুকিয়ে বসে আছে। মিম পড়ল চরম বিপাকে। আরিফকে দেখে কেউ বুঝতেই পারবে না সে টেবিলের নিচে মিমকে এত জ্বালাচ্ছে। সবার খাওয়া দাওয়া শেষ পর্যায়ে মিম আস্তে আস্তে বলল, ছাড়ুন, আমি উঠব। কিন্তু আরিফের চেহারায় কোনো ভাবান্তর দেখা গেল না। সে না শোনার ভান করে খাবার খেয়ে যাচ্ছে। আরিনের খাবার খাওয়া শেষ হওয়ায় মিমের অন্য হাত ধরে টান দিয়ে বলল, কিরে, খাওয়া শেষ, বসে আছিস কেন?
চল। এবার আরিফ মিমের হাতটি আলগা করে দিল। মিমও সুযোগের সদ্ব্যবহার করে ছুটে ত্যাগ করলো ডাইনিং রুম। দুপুরে কড়া রোদকে বিদায় জানিয়ে প্রকৃতিতে ধরা দিল পড়ন্ত বিকেল। খানবাড়ির বাকি সদস্যরা দুপুরবেলা এসেছে। আলী আহমদ খান একটু পরেই সবাইকে নিয়ে খানবাড়ির উদ্দেশ্যে রওনা হবে। মেহমুদা খান অনেক করে বলল, ভাইজান, আজকে রাতটা আপনারা সবাই থেকে যান। কিন্তু আলী আহমদ খান ও মোজাম্মেল খান কাজের বাহানায় থাকতে নারাজ। তারা মেহমুদা খানকে জানালো আর কিছুক্ষণের মধ্যেই সকলে রওনা হবে। আবির আলী আহমদ খানের সামনে এসে বলল, আব্বু, তোমরা সবাইকে নিয়ে বাসায় যাও। আলী আহমদ খান, কেন, তুমি কোথাও যাবে? আমি মেঘকে নিয়ে একটু নার্সিংহোমে যাব। আবিরের কথা শুনে মালিহা খান, হালিমা খান ও আকলিমা খান এগিয়ে আসলো। জানতে চাইলো মেঘের শরীর ঠিক আছে কিনা। মেঘ, আমি ঠিক আছি। পাশ থেকে আবির বলে উঠল, তোমরা এত টেনশন করো না প্লিজ। আমি ওকে নিয়ে ব্লাড গ্রুপ টেস্ট করতে যাব। ওর রক্তের গ্রুপটা জানা থাকা আমাদের প্রয়োজন। মোজাম্মেল খান, ঠিক আছে, তোমরা সাবধানে যেও। আমরাও আর কিছুক্ষণ পর বের হব। আবির মোজাম্মেল খানকে সম্মতি জানিয়ে মেঘের কাছে গিয়ে বলল, রেডি হয়ে নিতে। মেঘ চলে গেল রেডি হতে। বন্যাও চলে গেল মেঘের পিছু পিছু। আলী আহমদ খান সকলের উদ্দেশ্যে বলে উঠল, তোমরা যাও, সবাই রেডি হয়ে নাও। আবির মেঘ বের হবার পর আমরাও বেরিয়ে যাব। এই কথা শুনেই সকলেই নিজস্ব জিনিসগুলো গুছিয়ে নেওয়ার জন্য রুমের দিকে চলে গেল। যথারীতি মিমও যাচ্ছিল আইরিনের রুমের দিকে, কিন্তু হঠাৎই মিমের এক হাত টান দিয়ে অন্য এক রুমে নিয়ে গেল কেউ। রুমের এত অন্ধকার পরিবেশ দেখে মিম ভয় চেয়ে না চিৎকার দেবে, আরে মিমের মুখ এক হাতে চেপে ধরে কানের সামনে এসে ফিসফিসিয়ে বলল, ভয় পেও না আমি। আরিফের কণ্ঠ কর্ণকুহরে পৌঁছতেই মিম কিছুটা অবাক হয়ে গেল। আবছা আলোয় মিলন ঘটল দুই জোড়া চোখের। আরিফ এখনো মিমের মুখে হাত চেপে আছে। আরিফ স্পষ্টভাবে লক্ষ্য করছে যে মিমের ওষ্ঠধর ধীর ধীর করে কাঁপছে। আরিফ মিমের ঠোঁটে এক আঙুল ছুঁয়ে বলল, শশ, এভাবে কাঁপছো কেন? আমি কি তোমার কিছু করেছি? মিম কাঁপাকাঁপির কারণে নিজেকে স্থির রাখতে পারছে না। নিজের ব্যালেন্স কন্ট্রোল না রাখতে পেরে খামচে ধরল আরিফের শার্ট। আরিফ কিছুটা বাঁকা হাসল। আরিফ তো এটাই চায়, তার প্রেয়সী সর্বক্ষণ সকল কাজে তার উপর ভরসা করুক। তার মনে যে এক সুখের মহাপ্রলয় বইছে, তা সেই মেয়েকে কি করে বোঝাবে? আজ তো আরিফের ব্যাকুল হৃদয় শান্ত হওয়ার দিন। কি করছেন? ছাড়ুন আমায়। মিমের কাঁপা কণ্ঠে ধ্যান ভাঙল আরিফের। আরিফ নেশাতুর দৃষ্টিতে মিমের দিকে তাকিয়ে আছে। তার চোখ দুটো মিমের সারা মুখে যেন বিচরণ করছে। হঠাৎই আরিফ মিমের মুখের দিকে কিছুটা ঝুঁকে আসলো। মিম ভয়ে লজ্জায় চোখ খিঁচে বন্ধ করে রেখেছে। আরিফ মিমের ললাটে একটা চুমু দিল। তারপর কানের সামনে ঠোঁট নিয়ে ফিসফিসিয়ে বলল, আই লাভ ইউ জান। আই কান্ট থিঙ্ক উইদাউট ইউ। আই কান্ট লিভ উইদাউট ইউ। ট্রাস্ট মি, আই ক্যান হ্যান্ডেল এনি সিচুয়েশন। জাস্ট হোল্ড মাই হ্যান্ড আনটিল মাই লাস্ট ব্রেথ। আই সে এগেন, ইউ আর অনলি মাইন। আরিফের নেশাতুর কণ্ঠে এতগুলো কোটা ইংরেজি শব্দ শোনার পর মিম আস্তে আস্তে চোখ খুলল। চোখ মিলল আরিফের চোখে। মিম এবার ভয়ার্ত কণ্ঠে বলল, ছাড়ুন আমায়, কেউ চলে আসবে। আরিফ এবার খানিকটা সোজা হয়ে দাঁড়িয়ে মিমের দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে বলল, চলে যাচ্ছ? মিম, হুম। আরিফ, আবার কবে দেখা হবে? মিম, জানি না। আরিফ, বাড়িতে গেলে কি আর আমার কথা মনে থাকবে? মিমের সহজ স্বীকারোক্তি, জানি না। আরিফ এবার খানিকটা ভ্রু কুঁচকে বলল, তাহলে কি জানেন ম্যাডাম? মিম লজ্জায় মাথা নুয়ে বলল, তাও জানি না। আরিফ বুকের পাশে এক হাত রেখে খানিকটা ব্যথাতুর সুরে বলল, ইস, আপনার কণ্ঠভাণ্ডারে কি যায় না ছাড়া আর কোনো শব্দ নেই? মিম কোনো কিছুই না বলে মাথা নুয়ে রাখল। আরিফ তার পুরুষালী হাতে মিমের মুখের সামনে উড়ে আসা ছোট ছোট চুলগুলোকে সরিয়ে দিল। আরিফের আলতো ছোঁয়ায় যেন মিম কেঁপে কেঁপে উঠছে। মিম, এই মিম, কোথায় তুই? বাইরে থেকে আইরিনের গলা ফাটানো শব্দ শুনে মিম আরিফের কাছ থেকে ছুটে বেরিয়ে যাচ্ছে। ঠিক তখনই আরিফ মিমের এক হাত চেপে ধরল। হাতে একটা মুঠোফোন ধরিয়ে দিয়ে বলল, এটা সযত্নে লুকিয়ে রাখবে। প্রতি রাতে আমায় কল করবে। বাড়িতে গিয়ে যদি আমাকে ভুলে যাও, তাহলে লেখাপড়ার জন্য আর সময় দিব না। ডিরেক্ট বিয়ে করে নিয়ে আসবো আমার কাছে। তখন দেখবো কোথায় পালাও। খাপছাড়া কথায় মিম কিছুটা হাঁসফাঁস করে উঠল। বাইরে থেকে আইরিনের আবারও ডাক ভেসে আসায় এবার আরিফ মিমের হাতটা ছেড়ে দিল। মিম ছুটে পালালো। সময় যাচ্ছে সময়ের গতিতে। সেকেন্ড, মিনিট, ঘন্টা, তারপর গোটা একটা দিন, তারপর সপ্তাহ, তারপর মাস। সময়ের কাঁটা তার নিজস্ব গতিতে চলছে। মেঘের এখন 7 মাস। পেটটা বেশ উঁচু হয়েছে। আবির তো মাঝে মাঝেই মেঘের পেটে মাথা রেখে বেবির সাথে কথা বলে। আবিরের পাগলামো দেখে মেঘ শুধুই হাসে।
এক এক সময় এক একটা খাবার নিয়ে আসে, এসে মেঘের হাতে ধরিয়ে দিয়ে বলে, এ খাবার কিন্তু তোমার জন্য না। মেঘ যদি প্রশ্ন করে, কার? আবির সুন্দর মসৃণ হেসে জবাব দেয়, আমার আহিয়ার। যদিও খাবারটা এখন তোমাকেই খেতে হবে, কারণ তোমার মাধ্যমেই তো আহিয়া খাবে। আবিরের এই অদ্ভুত পাগলামোগুলো বিগত কয়েক মাস ধরে মেঘ দেখে আসছে। বারবারই মুখে বলে সকল খাবার আহিয়ার, কিন্তু তা আবার যত্ন সহকারে মেঘকেই খাইয়ে দেয়। মেঘ তখন বাধা দিয়ে বলে, আমি খাবো না তোমার মেয়ের খাবার। আবির তখন আবারও হেসে জবাব দেয়, আমি তো তোমাকে খাওয়াচ্ছি না, তোমার মাধ্যমে আমার মামুনিকে খাওয়াচ্ছি। মেঘ তখন আবারও হতাশ চোখে আবিরের দিকে তাকায়। সময়ের তালে তালে আরিফ আর মিমের ভালোবাসাটাও যেন মনের গভীর থেকে গভীরে ছুঁয়ে যাচ্ছে। রোজ রাত জেগে কথা হয় দুজনের। মাঝে মাঝে আরিফ তো মিমের কলেজের সামনে এসেও দেখা করে। আরিফ আজকাল চেষ্টা করছে বাবার ছোটোখাটো বিজনেসটাকে আরেকটু বড় করার। বড় ভাই আসিফের কখনোই ব্যবসায় মনোযোগ ছিল না, তাই সে চাকরি জীবনটাকেই বেছে নিয়েছে। কিন্তু আরিফ মূলত ব্যবসায়ী নিজের কেরিয়ারটাকে গোছাতে চায়। তাছাড়া মিমের জন্য যোগ্য হওয়াটাও অতি জরুরি। এদিকে বন্যার তানভীর খুব সুখে শান্তিতে দিন কাটাচ্ছে। সারাদিন পর অফিস থেকে এসে তানভীর যখন বন্যার হাসি মুখটা দেখে, তখন তার মনে হয় সারা রাজ্যের সুখ শান্তি যেন তার ঘরে উঁকি দিয়েছে। এই মেয়েটা তানভীরের সকল প্রশান্তির কারণ। তানভীর বন্যাকে ছেড়ে এক রাতও থাকতে নারাজ, তাই বন্যাও তেমন একটা বাপের বাড়িতে যায় না। মাঝে মাঝে তানভীর বন্যাকে নিয়ে যায় এবং সাথে করেই নিয়ে আসে। কিন্তু এত সুখ শান্তির মাঝে হঠাৎ ঘটে গেল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা, যা এলোমেলো করে দিল খানবাড়ির সকল সুখ। আজ মেঘের 7 মাসের সাধের অনুষ্ঠান ছিল। বাড়ির বয়োজ্যেষ্ঠরা অনুষ্ঠানের কোথাও কমতি রাখেনি। তাছাড়া আবির তো আছেই। পুরুষদের কাজগুলো যথাসম্ভব সে নিজেই দায়িত্ব নিয়ে করেছে। সাথে ছিল তানভীর, আরিফ, রাকিব, রাসেল, সাকিব সহ আরও অনেক ছেলেরা। আবির এত মহাব্যস্ততার মাঝেও মেঘের খেয়াল রাখতে একটুও ভোলেনি। কিন্তু মেঘ, সে কি শান্ত হয়ে এক জায়গায় বসার মতো মেয়ে? সারাক্ষণ নিচতলা উপরতলা করে বেরিয়েছে। ভারী শরীর নিয়েও সে দৌড়াদৌড়ি থেকে একটুও পিছুপা হয়নি। সবার এত সাবধানতার পরেও কে শোনে কার কথা? সন্ধ্যার একটু পর মেঘকে টুকটুকে একটা লাল শাড়ি পরিয়ে বন্যা নিচে নিয়ে আসলো। বসিয়ে দিল সকলের দোয়া নেওয়ার জন্য। তারপর তার পছন্দের সকল খাবারও তাকে খাওয়ানো হলো। ছাদের আনুষ্ঠানিকতার পর্ব শেষ হতেই মেঘের কি মনে পড়ল কে জানে, সে ছুটে চলল তার রুমের দিকে। হালিমা খান পিছন থেকে বারবার ডেকে বলল, মেঘ আসতে যা। কিন্তু মেঘ কি সে কথা শোনার পাত্রী? কিছু দূর সিঁড়ি বেয়ে ওঠার পরেই পায়ের সাথে শাড়ি পেঁচিয়ে মেঘ হোঁচটকে পড়ল। ঠিক তখনই নিজের রুম থেকে নিচে আসছিল আবির। মেঘের অনাকাঙ্ক্ষিত পড়ে যাওয়া দেখেই আবির ছুটে এসে মেঘকে ধরল। কিন্তু এতক্ষণে মেঘ সিঁড়িতে বসে পড়েছে। হয়তো আবির আসতে আরেকটু দেরি হলে মেঘ সিঁড়ি থেকে নিচেই পড়ে যেত। কিন্তু সৌভাগ্যবশত আবির এসে মেঘকে আঁকড়ে ধরে। নিচের থেকে সবাই এই ঘটনা দেখে ভয়ে দৌড়ে আসলো মেঘের দিকে। আবির তৎক্ষণাৎ মেঘকে পাজাগোলা তুলে নিয়ে নিজের রুমে নিয়ে শুইয়ে দিল। মেঘকে বারবার চেক করে জিজ্ঞেস করছে কোথায় কোথায় ব্যথা পেয়েছে। কিন্তু মেঘ জানল সে কোথাও ব্যথা পায়নি, শুধু কোমরে একটু ঝাঁকুনি লেগেছে। আবির একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। এতক্ষণে বাড়ির সকলেই জমা হয়ে গেছে মেঘের রুমে। তানভীর, বন্যাসহ বাড়ির সকলেই বারবার জিজ্ঞেস করছে যে ডক্টর ডাকবে কিনা, মেঘ কোথায় ব্যথা পেয়েছে। কিন্তু মেঘের বারবার একই জবাব, সে ঠিক আছে। আবির গম্ভীর মুখে পাশেই দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর সকলে চলে যেতেই আবির খাটের অন্যদিকে ফিরে শুয়ে পড়ল। মেঘ বুঝতে পারল আবিরের এতবার নিষেধ করা সত্ত্বেও মেঘের এত অবাধ্য চলাফেরার কারণেই আবির রাগ করেছে। মেঘ আর কিছুই বলল না। সে নিজেও চুপচাপ শুয়ে পড়ল। কোমরটা হালকা চিনচিন ব্যথা করছে, ঘুমিয়ে যাওয়াটাই শ্রেয়। কিন্তু বিপত্তি ঘটল মধ্যরাতের দিকে। মেঘ আর আবির দুজনেই ঘুমিয়ে আছে। হঠাৎই মেঘ পেট ও কোমরের হালকা চিনচিন ব্যথায় হালকা নড়ে চড়ে উঠল। এক পাশ হয়ে শুয়ে থাকা অবস্থায় কোমরে ব্যথা করছে। হয়তো সেটা ভেবেই মেঘ ঘুমের মধ্যে খানিকটা সোজা হলো। কিন্তু সেই সময় ঘটল এক অপার্থিব ও অনাকাঙ্ক্ষিত ঘটনা। মেঘ খানিকটা সোজা হওয়ার পরেই বুঝতে পারল মেঘের গর্ভপথ থেকে তরল কিছু গড়িয়ে পড়ছে। মুহূর্তের মধ্যেই তরল পদার্থটার পরিমাণ যেন বাড়ছে। মেঘ ঘুমের মধ্যেই খানিকটা ভ্রু কুঁচকে খাটের পাশে থাকা ল্যাম্পলাইটটি জ্বালিয়ে উঠে বসল। বিছানায় তরল কিছুর অবস্থান চোখে পড়তেই মেঘ খানিকটা ভয়ে বিছানা থেকে নেমে রুমের লাইট জ্বালিয়ে রুমটাকে আলোকিত করল। এ কি? মেঘের চোখ তো আশ্চর্যে কোঠা থেকে বেরিয়ে আসছে। মুখের বাকশক্তি যেন হারিয়ে ফেলেছে। মেঘ কিছু বুঝতে না পেরে তাড়াহুড়ো করে আবিরকে ডাকল। আবির ঘুমো ঘুমো চোখে মেঘের থেকে জানতে চাইল, কি হয়েছে? কিন্তু মেঘ যেন কথা বলার শক্তি হারিয়েছে। আঙুল দিয়ে বিছানার দিকে দেখালো। মেঘের আঙুলের ইশারা বুঝতে পেরে আবিরও বিছানার দিকে লক্ষ্য করল। আবির মুহূর্তেই ঘুম ছেড়ে সোজা হয়ে বসল। মেঘের কাছে গিয়ে বলল, তুমি ঠিক আছো? মেঘ কাঁদো কাঁদো হয়ে উত্তর দিল, কিন্তু হঠাৎ করে এত ব্লাড কেন বেরোলো? আমাদের বেবি ঠিক আছে তো? আবির চিন্তিত মুখ নিয়ে মালিয়া খানের দরজায় গিয়ে টোকা দিল। মালিয়া খান এত রাতে আবিরকে দরজার বাইরে দেখে চিন্তিত মুখে শুধালো, কি হয়েছে? আবিরের মুখে মেঘের কথা শুনেই মালিয়া খান হালিমা খানকে ডেকে নিয়ে উপরে মেঘের রুমে চলে গেল।
মালিহা খান ও হালিমা খান মেঘ আবিরের রুমে ঢুকে দেখল মেঘ চৌবুথুপো হয়ে ফ্লোরে বসে আছে। দুজনেই চিন্তিত মুখ নিয়ে মেঘের নিকটে পৌঁছালো। মালিহা খান চিন্তিত মুখে শুধালো, কি হয়েছে মেঘ তোর? কেমন লাগছে আমাকে একটু খুলে বলতো। মেঘ কাঁদো কাঁদো মুখ নিয়ে আম্মু আর বড় আম্মুর দিকে তাকিয়ে আছে। পাশেই চিন্তিত অসহায় মুখে দাঁড়িয়ে আছে আবির। হালিমা খান তো চিন্তায় হাউমাউ করে কেঁদেই দিল। আর কাঁদবে নাই বা কেন? কি হচ্ছে তার ছোট মেয়েটার সাথে? আল্লাহ না করুক, যেভাবে ব্লাড গিয়েছে বাচ্চাটার যদি কিছু হয় তাহলে মেয়েকে কিভাবে সামলাবে সে? মায়ের কান্না দেখে এবার মেঘও হাউমাউ করে কেঁদে দিল। মালিয়া খান হালিমা খানের উদ্দেশ্যে বলল, হালিমা, কি করছিস তুই? তুই যদি এভাবে কান্নাকাটি করিস তাহলে মেঘকে কিভাবে সামলাবো? এবার হালিমা খান মনে হয় কিছু বুঝল, চুপ করে মেঘের পানে তাকিয়ে আছে। মালিয়া খান মেঘকে ফ্লোর থেকে তুলে একটা প্লাস্টিকের চেয়ারে বসিয়ে এক গ্লাস ঠান্ডা পানি এগিয়ে দিল। বলল, এটা খা, ভালো লাগবে। ভয়ে মেঘের গলা শুকিয়ে কাঠ হয়ে আছে। পানির গ্লাসটা সামনে পেয়েই মেঘ সাথে সাথে সেটা নিয়ে এক চুমুকে পুরো গ্লাসের পানি খেয়ে নিল। এবার আবিরও রুমের বাইরে চলে গেল। হয়তো প্রাইভেসি দিল মামুনি ও আম্মুকে। চিন্তায় তার মাথার ভিতরে ধপধপ করছে। মনে মনে আল্লাহকে হাজারবার বলছে, মেঘের যেন কিছু না হয়। মেঘ, তোর শরীরে কি কোনো অস্বস্তি বা দুর্বলতা লাগছে? মালিয়া খানের প্রশ্নে মাথা তুলে তাকালো মেঘ। কাঁপা কাঁপা ঠোঁটে আওড়ালো, না বড় আম্মু। মালিয়া খান, পেটেও ব্যথা করছে না? মেঘ, না। মালিয়া খান, শরীরে কি কোনো অসুস্থতা লাগছে? মেঘের এবারেও শান্ত জবাব, না, আমি সম্পূর্ণ সুস্থ আছি। শুধু সন্ধ্যায় কোমরে ব্যথা পেয়েছি বলে কোমরে হালকা চিনচিনে একটু ব্যথা আছে। মালিয়া খান কিছুক্ষণ ভেবে তারপর জবাব দিল, যেহেতু এখনও পেটে ব্যথা বা কোনো সমস্যা দেখা দেয়নি, তার মানে ইনশাআল্লাহ বেবি হয়তো ভালো আছে। তুই চিন্তা করিস না। রুমের বেডটা চেঞ্জ করে দিয়ে যাচ্ছি, তুইও চেঞ্জ করে নে। মেঘ, কিন্তু বড় আম্মু। মেঘের কথা শেষ না হতেই পা ছাতল মালিয়া খান। আর কোনো কথা না। যেহেতু শরীর সুস্থ আছে সেহেতু শুয়ে পড়। আর আগামীকাল সকালে তোকে নিয়ে ডক্টরের কাছে যাবো চেক আপ করাতে। মেঘ মালিয়া খানের দুহাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, বড় আম্মু, আমার বেবিটার কিছু হবে না তো? মালিয়া খান, আমার এত বছরের অভিজ্ঞতা বলছে কিছুই হবে না হয়তো। তাও আগামীকাল ডক্টরের কাছে গিয়ে চেক আপ করিয়ে নিব। মেঘ আর হালিমা খান এবার যেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। দুই যা মিলে মেঘের বিছানা পরিবর্তন করে মেঘকে চেঞ্জ করিয়ে তারপর বিছানায় শুইয়ে দিয়ে গেল। মালিয়া খান হালিমা খান রুম থেকে বের হওয়ার সাথে সাথে আবির রুমে ঢুকল। মেঘ আবিরের পানে তাকিয়ে হঠাৎ যেন থমকে গেল। কি বিধ্বস্ত দেখাচ্ছে তার আবির ভাইকে। এলোমেলো কতগুলো চুল ঘামে মাখা কপালে পড়ে আছে। অসহনীয় চিন্তার কারণে আবিরকে আজকের মেঘের দুই নয়নে অনেক এলোমেলো লাগছে। সবসময় গুছিয়ে থাকা ছেলেটাও আজ নিজের ভালোবাসার মানুষের চিন্তায় অগোছালো হয়ে গেছে। মেঘ আবিরের অতিরিক্ত চিন্তা বুঝতে পেরে ইশারা দিয়ে আবিরকে তার সামনে ডাকল। আবিরও ছুটে গিয়ে ছোট বাচ্চাদের মতো মেঘকে চাপটে ধরল। মেঘ আবিরের মাথায় আবিরের চুলের ফাঁকে তার চিকন চিকন আঙুলগুলো ঢুকিয়ে দিয়ে বলল, এমন বাচ্চাদের মতো করছেন কেন বলুন তো? এই তো আমি ঠিক আছি। আবিরও আর মেঘকে আরও শক্ত করে ধরল মনে হচ্ছে। সে ছেড়ে দিলেই বুঝি কেউ নিয়ে যাবে। মেঘ বুঝিয়ে শুনেই আবিরকে শান্ত করল, কিন্তু আবিরের মন যেন কিছুতেই মানছে না। তাই বারবার জিজ্ঞেস করছে সব ঠিক আছে কিনা। অনিচ্ছা সত্ত্বেও মেঘ মুচকি হাসল। জানলো সে সুস্থ আছে। তারপরেও আগামীকাল সকালে ডাক্তারের কাছে গিয়ে চেক আপ করিয়ে নেবে। আর এটাও বলল মালিয়া খান যে বলেছে বাচ্চার ক্ষতি হওয়ার মতো কোনো সম্ভাবনা এই মুহূর্তে দেখছে না। ইনশাল্লাহ বাচ্চা হয়তো ভালো আছে। আবির একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। মেঘের মেঘকে বুকে নিয়ে শুয়ে পড়ল। আবিরের বুকে মাথা রেখেও অন্ধকারে মেঘ তাকিয়ে আছে। তার দু চোখে কিছুতেই ঘুম আসছে না। কেন জানি মনে হচ্ছে কিছু যেন ঠিক নেই। মনটা বারবার কুড়াচ্ছে। তখন আবিরকে সান্ত্বনা দেওয়ার জন্য অনেক কিছুই তো বলল মেঘ, কিন্তু এখন সে নিজেকে বোঝাতেই অক্ষম। দু চোখের পাতা আজ কিছুতেই এক হচ্ছে না। কেন জানি মেঘের বারবার মনে হচ্ছে এই রাতই কি আবির ভাইয়ের সাথে আমার শেষ রাত। কথাটা ভাবতেই যেন সারা শরীরে কাঁটা দিয়ে উঠল। দীর্ঘ একটা চিন্তিত আধার রাতের পর ধরণীতে আবারও দেখা দিল সোনালি রৌদ্রোজ্জ্বল সকাল। আবির আর মেঘের জীবনেও কি আধার কাটিয়ে উজ্জ্বল রোদের সোনালি আলো দেখা দেবে? এখন শুধু এটাই দেখার পালা। মেঘের অসুস্থতার কথা শুনে সকাল সকাল মেঘের রুমে হাজির হলো বন্যা আর মিম। দুজনে দরজার সামনে দাঁড়িয়ে টোকা দিল, দরজা খোলা আছে, ভেতরে এসো। ভেতর থেকে আবিরের শব্দ পেয়ে মিম আগে রুমে ঢুকল। পিছু পিছু বন্যা হয়ে এসে দাঁড়ালো মিমের পাশে। আবির ল্যাপটপ নিয়ে কাজ করছে। মূলত সে রাকিব ও রাসেলকে অফিসের কিছু জরুরি ডিটেলস ইমেল করছিল। আজ আবির অফিসে যাবে না, তাই সে রাকিব ও রাসেলকে সব কাজ সামলে নেওয়ার দায়িত্ব দিয়েছে। মেঘ পাশেই চুপচাপ শুয়ে আছে। মেঘ সকাল থেকেই নিচে যাওয়ার জন্য ছটফট করছে, কিন্তু আবিরের ধমকের কারণে নিচে যেতে পারছে না। আবিরের একটাই কথা, রেস্ট নাও। আবির বন্যা ও মিমকে দেখে রুম থেকে বের হয়ে গেল। এবার যেন বন্যা একটা দীর্ঘশ্বাস ফেলল। এতক্ষণ যাবৎ আবিরকে দেখে বন্যা ভেতরে নিঃশ্বাস আটকে রেখেছিল। এ বাড়িতে এসেছে বন্যার প্রায় 7 মাস হলো।
কিন্তু এখনও আবিরের সামনে বন্যা মিম আদির মতো মিশতে পারে না। যতই হোক, বড় ভাসুর তো। মেঘ বন্যা ও মিমকে দেখে উঠে বসতে চাইল, কিন্তু তৎক্ষণাৎ বন্যা আটকে দিল। বলল, শুয়ে থাক, মোটে উঠবি না। বন্যার ধমকের সুরে শাসন শুনে মেঘ কিছুটা ভ্যাবাচাকা খেয়ে গেল। তারপর রসিয়ে রসিয়ে বলল, এই বন্যা, আমাকে মোটেও অর্ডার করবি না। তুই কি ভুলে গেছিস আমি তোর বড় যা হই? বলেই মেঘ মিটিমিটিয়ে হাসল। তুই আমার বড় যা, কিন্তু এই মুহূর্তে তুই আমার ছোট্ট ননদ, আর আমি তোর বড় ভাবি। তাই বলছি চুপচাপ শুয়ে পড়। বলেই মেঘের গায়ে কাঁথাটা দিয়ে দিল। মিম পাশ থেকে ঠোঁট টিপে হাসছে। আর হাসবে নাই বা কেন? মেঘকে কাবু করার মতো বন্যা একটা শক্ত সঠিক যুক্তি দেখিয়েছে। মেঘ পড়ল বিপাকে। নিজের কথার জালে নিজেই পেঁচিয়ে গেছে। তাই নিজের মুখটাকে এখন বন্ধ রাখাটাই উত্তম বলে মনে করল মেঘ। বন্যা, কেমন আছিস এখন? মেঘ, আমি তো পুরোই সুস্থ আছি, কিন্তু কিছুতেই বুঝতে পারছি না রাতে কেন এমন হলো। বন্যা, দোয়া করি সুস্থ থাক। মেঘ, এখন থেকে তোর নিজের যত্নটা আরেকটু বাড়াতে হবে। মেঘ, তুইও এবার শুরু করলি আবির ভাইয়ের মতো। বন্যা মেঘের মাথায় হাত বুলাতে বুলাতে বলল, আবির ভাই তোকে খুব ভালোবাসে মেঘ, তুই নিজেও সেটা ভালোভাবে জানিস। তাও কেন চিন্তা দিস ভাইয়াকে? মেঘ এবার মাথাটা বন্যার কোলে নিয়ে শুয়ে পড়ল। বন্যার হাতটা মেঘের হাতে নিয়ে মেঘ বলল, বেবি জানিস, এই পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী নারী মনে হয় আমি, যার আবির ভাইয়ের মতো একটা হাজব্যান্ড আছে, তোর মতো একটা বেস্টু আছে, আর খান বাড়ির মতো একটা সুখী পরিবার আছে। বন্যা মেঘের মাথায় হাত রাখল। দুই বান্ধবী একসঙ্গে খিলখিল করে হেসে দিল। মিম পাশে দাঁড়িয়ে দুই বান্ধবীর মুক্তছাড়া হাসি দেখছে। কি অমায়িক সেই হাসি! মিমের প্রাণটা জুড়িয়ে গেল। বর্তমান জামানায় এমন নিঃস্বার্থ বান্ধবী পাওয়া আকাশের চাঁদ পাওয়ার ন্যায়। মিম অপলক দৃষ্টিতে দুই বান্ধবীর অকৃত্রিম হাসি দেখছে। তখনই ঘরে এলো হালিমা খান, হাতে তার নাস্তার প্লেট। মূলত মেঘকে নাস্তা খাওয়ার কিছুক্ষণ পরেই ডক্টরের কাছে নিয়ে যাওয়া হবে। আবির তার পরিচিত এক বন্ধুর সাহায্যে মধ্যরাত্রেই ডক্টরের সিরিয়াল নিয়েছিল। কিছুক্ষণ পর মেঘকে সেখানেই নিয়ে যাওয়া হবে। ইতিমধ্যে আবিরও নিচে এসে নাস্তা করে নিয়েছে। মালিয়া খানকে জানালো সে অফিসে যাবে না, এবং মেঘকে নিয়ে আবিরই ডক্টরের কাছে যাবে। মালিয়া খান এতে সম্মতি জানালো। তানভীর সাথে যেতে চাইলে আবির জানালো সে একাই পারবে। ঘড়ির কাঁটায় বেলা 11টা। মেঘার আবির কিছুক্ষণ আগেই নার্সিংহোমে এসেছে। ডক্টরকে সকল কিছু খুলে বলার পর ডক্টর কিছু টেস্ট করাতে দিল। এখন আবির আর মেঘ ডক্টরের চেম্বারের বাইরে সেই রিপোর্টের অপেক্ষায় বসে আছে। হাই বড় লোকেরা, আমি প্রীতম বলছি। শেয়ার ফেয়ার করে দিও একটু বন্ধু বান্ধবীদের সাথে, ওরাও শুনুক একটু আবির মেঘের কেমিস্ট্রি। লাইক তো জীবনে করো না। তো দেখো চেষ্টা করে, যদি মানে লাইক মানে তো পছন্দ করা, যদি পছন্দ হয় তাহলে একটা লাইক ফাইক করে দিও, ঠিক আছে? আর কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো। আর তোমরা বড় লোক, তো বড় লোকেরা তো ভালোই থাকে। ঠিক আছে, পরবর্তী পর্ব খুব তাড়াতাড়ি চলে আসবে। সাবস্ক্রাইব করে রেখো। আমার বলার দরকার আমি বলি, তোমরা না করার দরকার না করো। ঠিক আছে, চলে আসবে তাড়াতাড়ি। ওকে, ঠিক আছে, বাই।